2020 সালে যে 30,000 কোটি টাকার মার্কেট হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন, বাট মার্কেটে কোনো ভালো প্লেয়ার নাই। মাই গুডনেস, দ্যাটস আ হিউজ মার্কেট। লেটস সে আপনি ঢাকাতে 1000 স্কোয়ার ফিট একটা বাসা পারচেস করলেন, Okay. আমরা ধরে নিতে পারি 1 কোটি টাকা দাম। আপনি যদি ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনে আপনি বাসাটা মেনটেন করেন, আমি বলবো আপনি মিনিমাম 30 লক্ষ টাকা লস করছেন। কেন? আপনি জানেন আপনার ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, আপনি যে মার্কেট থেকে যে আলমিরাটা কিনে আনছেন ওটা 7 ফিট, আপনার এখানে একটা ওয়াল আছে 6 ফিট, আপনি মার্কেট থেকে যে আলমিরাটা কিনে আনছেন এটা চওড়ায় 5 ফিট, তার মানে উপরে 3 ফিট জায়গা আপনার ওয়েস্টেজ হচ্ছে, সাইডে আরও 1 ফিট জায়গা ওয়েস্টেজ হচ্ছে। আমাদের স্ট্যাটিস্টিক বলে 1000 স্কোয়ার ফিট একটা বাসায় অলমোস্ট 300 স্কোয়ার ফিট জায়গা আনইউটিলাইজ থাকে। রেদার আপনি যদি 700 স্কোয়ার ফিটের একটা বাসা 70 লাখ টাকা দিয়ে পারচেস করেন এবং 10 লাখ টাকা দিয়ে যদি প্রফেশনাল একটা ইন্টেরিয়ার কোম্পানি হায়ার করেন, তাও আপনার 20 লাখ টাকা সেভ হচ্ছে। আমি কেন বাসা কেনার সময় বেশি টাকা দিয়ে বেশি স্পেস কিনবো বাট যেটার কোনো ইউটিলিটি নাই? ওয়াই? আপনি কিছু যদি মনে না করেন, আমি একটু ভাষায় বলতে চাই। Please. আমরা অনেকেই মনে করি আর কি যে ইন্টেরিয়র লোকজন আসলে গলা কাটে। ট্রু। আমরা অনেক সময় মনে করি সেল ক্লোজ হয়ে যাওয়া মানে এন্ড, পরবর্তীতে আর হবে না। নো, দিস ইজ জাস্ট বিগিনিং। প্রায় 80% লিডাররা পিয়ন লাইক কাজ করে। শুধুমাত্র 9-6 বুঝিয়ে সেলস করাটাকে সেলসম্যানশিপ বলে না। আমি যদি কোনো প্রকার বায়াসনেস ছাড়া সঠিক ইনফরমেশনটা আমার ক্রেতাকে প্রোভাইড করতে পারি, এর থেকে বেটার সলিউশন পৃথিবীতে আর কিছু হতে পারে না। আমি শুরু থেকে এখন পর্যন্ত 12 থেকে 14 ঘন্টা কাজ করি। ক্যারিয়ারের প্রথম 5 বছর কেউ যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা চিন্তা করে, 9টা 5টা ডিউটির কথা চিন্তা করে, তাকে ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত স্ট্রাগল করে যেতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদের আজকের এই সেলস পডকাস্ট দেখছেন তাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। সেলস লিডারশিপ একাডেমি আয়োজিত এবং ফিউচার আইকনের সাপোর্টে আমরা এই সেলস পডকাস্টের আজকের পর্বে ইন্টেরিয়র সেক্টরের একজন স্বনামধন্য মানুষ, যিনি একেবারে অনলাইন কাঁপাচ্ছেন, যার কথা আমি যেখানে যাই সেখানে শুনি, ভাই ইন্টেরিয়র সেক্টরের এই মারুফ ভাইকে একটু নিয়ে আসেন না। ইয়াস, ইন্টেরিয়র সেক্টরের যিনি অত্যন্ত জনপ্রিয় একজন মুখ, নান আদার দেন জনাব মারুফ লিয়াকত। আসসালামু আলাইকুম মারুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ইফতি ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনি আমাকে আপনার এই চমৎকার পডকাস্টে আমন্ত্রণ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, আপনি সময় করে আমাদেরকে সুযোগ দিয়েছেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আপনাদেরকে একটু বলতে চাই, জনাব মারুফ লিয়াকত 2010 সালে অ্যাডভান্সড ডেভেলপমেন্ট এই কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেন। পরবর্তীতে উনি অ্যাসেট ডেভেলপমেন্টে জয়েন করেন, এরপর 7 রিংস সিমেন্ট। দেন 2014 সালে এসে উনি নিজেই নিজের একটি প্রতিষ্ঠান রান করেন, যেটার নাম দেন ইন্টেরিয়র স্টুডিও। ইয়াস, আজকে আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব অনেকগুলো বিষয়। তার মধ্যে অন্যতম হচ্ছে সেলসে যে উনি জয়েন করলেন সেলস এক্সিকিউটিভ হিসেবে, এই জায়গাটাতে আসলে কিভাবে ভালো করা যায়, ইন্টেরিয়র সেক্টরের সেলস করতে গেলে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখা যায়। আমরা যারা ইন্টেরিয়র সেক্টরের সেলসের লিডার্স আছে বা সুপারভাইজার আছি, আমরা আমাদের টিম পরিচালনা করতে কিভাবে আরও ভালো করব। তথাপি যারা ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির মালিক বা এমডি সিইও বা টপ টায়ারে আছেন, তাদের কোন কোন স্ট্র্যাটেজিগুলো নিলে ইন্টেরিয়র স্টুডিওর মতো এরকম সাই করে বড় হয়ে যাওয়া যায়, আমরা আজকে সেই বিষয়গুলো জানবো মারুফ ভাইয়ের কাছ থেকে। সো আমরা দেরি না করে প্রথমেই জানতে চাই, মারুফ ভাই, আপনি তো 2010 সালে প্রথম জয়েন করেছিলেন অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ হিসেবে অ্যাডভান্স ডেভেলপমেন্টে। সো প্রথম দিনের বা ওই অ্যাডভান্স ডেভেলপমেন্টে আপনার সেলস এক্সিকিউটিভ হিসেবে এমন কোনো সফলতা অথবা ব্যর্থতা এটা শুনতে চাই আপনার কাছ থেকে। ওয়েল, আসলে ব্যাক ইন 2010 ফেব্রুয়ারি 2 তারিখ আমার প্রফেশনাল ক্যারিয়ারের যাত্রা শুরু হয় এবং বাংলাদেশের স্বনামধন্য একটা রিয়েল এস্টেট কোম্পানি থেকে আমার ক্যারিয়ার শুরু হয় এবং আমার অ্যাডভান্স ডেভেলপমেন্টের আমার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারটা প্রথমটা আমি কিছুটা ডাইলেমার মধ্যে ছিলাম যে তখনও আমি রিয়েল এস্টেট ব্যাপারটা কী সেটা আমি বুঝতাম না, খুব একটা ভালো বুঝতাম না। বেসিকলি বুঝতাম যে হ্যাঁ, অ্যাপার্টমেন্ট তৈরি করে এবং অ্যাপার্টমেন্টগুলো সেল করতে হয়, এরকম একটা আধো ধারণা ছিল। তারপর যখন আমি ইন্টারভিউ ফেস করার আগে আমি একটু স্টাডি করি, কোম্পানিটার ব্যাপারে একটু স্টাডি করি, তাদের প্রজেক্টগুলোর ব্যাপারে স্টাডি করি, দেন আমি ইন্টারভিউটা ফেস করি। একটা দুটো তিনবার আমার ইন্টারভিউ হয় এবং ফাইনালি আমি আমার জবটা সিকিউর করি। এবং জব সিকিউর করার পর যেটা হয়, অ্যাজ ইউজুয়াল কোম্পানি থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। সো প্রথম 1
সপ্তাহ ম্যারাথন ট্রেনিং হয়, প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস শেখানো হয়, এবং ওই এক সপ্তাহ ছিল আমার লাইফের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সপ্তাহ। যেই এক সপ্তাহে আমি চেষ্টা করেছি জিরো থেকে যতটুকু নলেজ আহরণ করা যায় রিয়েল স্টেট ইন্ডাস্ট্রিটাকে নিয়ে। এবং আমি কৃতজ্ঞতা পোষণ করি আমার সেই কোম্পানিকে, অ্যাডভান্স ডেভেলপমেন্টকে, যেই কোম্পানির হাত ধরে আমার ক্যারিয়ারের যাত্রাটা শুরু হয়। এবং এক সপ্তাহ পরে যখন আমাদের ফিল্ড ওয়ার্ক শুরু হয়, আমাদেরকে অফিস থেকে কোনো লিড বা কোনো ক্লায়েন্টের ডাটা ব্যাংক দেয়া হয় না। আমাদেরকে বলা হয় ইটস ইয়োর জব, সো তুমি কোথা থেকে পারো ক্লায়েন্ট খুঁজে বের করবা, এবং প্রথম 3 মাসের মধ্যে যদি তুমি সেল এনশিওর করতে পারো কেবলমাত্র তখনই সম্ভব হবে তোমার জবটা পার্মানেন্ট করা, আদারওয়াইজ আমরা তোমাকে পার্মানেন্ট করতে পারবো না। সো দ্যাট ওয়াজ কন্ডিশনাল জব। আই থিঙ্ক ম্যাক্সিমাম রিয়েল স্টেট অথবা ম্যাক্সিমাম সেলস প্রফেশনই এরকম একটা টার্গেট থাকে যে প্রথম 3 মাসের মধ্যে তোমাকে তোমার নিজের জবটাকে সিকিউর করতে হবে, দেন জব কনফার্মেশন হবে। এবং আমি সেই চ্যালেঞ্জটা নেই, এবং আলহামদুলিল্লাহ 3 মাস পরে আমি 2টো অ্যাপার্টমেন্ট সেল করতে পারি। ও ফ্যান্টাস্টিক। মারুফ ভাই, এখানে তাহলে আমার একটা প্রশ্ন চলেই আসে, কারণ আমরা যারা অনেকে জয়েন করি, স্পেশালি ফ্রেশার, রাইট। এই প্রথম ধাক্কায় টার্গেট করে দেন চাকরি আমার এনশিওর করতে হবে, এই কথাটা শুনলে তো একটা ধাক্কা খায়। এক্স্যাক্টলি। সো তাদের উদ্দেশ্যে আসলে আপনার এখানে কোনো টিপস শেয়ার করবেন কিনা, কারণ আপনি যেহেতু একটার জায়গায় দুইটা বিক্রি করে ফেলছেন। রাইট। সো এমন কি করলেন বা এমন কোন কনফিডেন্সটা গ্রো করানোর জন্য বলার সুযোগ আছে যেটা আমাদের ফ্রেশারদের কাজে লাগতে পারে? আমি যেটা ফিল করি, আমিও যখন মানে এটা উপলব্ধি করতে পারি যে সেল না করতে পারলে জব থাকবে না, আমার দেয়ালে পিঠ থেকে যায়। বিকজ আমি আমার বাসার সাথে ফাইট দিয়ে জবে জয়েন করেছি। আমার বাসা থেকে বলা হচ্ছিল যে না, আরও কিছুদিন পরে তুমি জয়েন করো, পড়াশোনাটা শেষ হোক তারপরে গিয়ে শুরু করো। সো ফ্রেন্ড সার্কেল সবাই জানে যে আমি জব পেয়েছি, আমি ফেসবুকে স্ট্যাটাসও দিয়ে ফেলি, তারপরে জানি যে সেল না করলে জব থাকবে না। সো আমার মনে হয়েছিল যে না, এইটা হওয়া যাবে না, বিকজ আমি কোথাও গিয়ে আবার ব্যাকফুটেড হব। সো এই মুখ আমি কিভাবে দেখাবো? সো হোয়াট এভার দ্য রিয়ালিটি, আমাকে সাকসেসফুল হতেই হবে। দ্যাট ওয়াজ মাই রিয়ালিটি। এবং আমার মনে হয়েছিল ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন, তো আমার প্রথম 1 মাস চলে যায়, সঙ্গত কারণে কোনো সেল হয় না। 2 মাস চলে যায়, কোনো সেল হয় না, এবং আমার মনে হয় আমার দেয়ালে পিঠ থেকে গেল। সো আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে না, নেক্সট 1 মাসের মধ্যে আমার মানে সাকসেস আমি হতে পারবো না, এটা কোনোভাবে সম্ভব না। সো আমি যেটা বিলিভ করি, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ যে কোনো কিছু করতে পারে। এবং আমি আমার কাজের পরিমাণ বাড়িয়ে দিলাম, ফ্রাইডে নাই, স্যাটারডে নাই, প্রতিদিন ক্লায়েন্টকে ফলো আপ করা শুরু করলাম। আমি এমনও হয়েছে আমি বাদ ফজর ক্লায়েন্টের সাথে মিটিং করেছি, বিকজ আমি দেখেছি এই ক্লায়েন্ট প্র্যাকটিসিং মুসলিম, সে হচ্ছে দিনের বেলা প্রচুর ব্যস্ত থাকে, বিজনেস নিয়ে থাকে, বাট ফজরের পরে সে হচ্ছে পার্কে হাঁটে। ওকে। দেন আমি তার সাথে কথা বলে ফজরের নামাজের পরে তার সাথে গিয়ে পার্কে দেখা করি, এবং ওই টাইমটা প্রায় 1 ঘন্টার মতো সময় তার সাথে আমি হেঁটে হেঁটে কথা বলি। এবং এই 1 ঘন্টা টাইম দেওয়ার কারণে সে আমার প্রতি কনভিন্স হয়, এবং পরবর্তী দিনই সে আমাকে একটা চেক দিয়ে দেয়। মাই গুডনেস। সো এখান থেকে আমার কাছে মনে হয়েছে যে একটা বিগ লার্নিং। এক্স্যাক্টলি। বিগ লার্নিং এই অর্থে আমরা যারা সেলসে কাজ করি অনেকেই আছি যে আসলে এই ফজরের সময় যাব, মানে কেমন না ব্যাপারটা, হ্যাঁ? এক্স্যাক্টলি। মনে করি যে ভাই আমার অফিস শুরু হবে 9টা থেকে, আমি 9টার পরে যাব। কিন্তু আপনি মনে করলেন না, আমার দেয়ালে পিঠ ঠিক গেছে, আমাকে বিক্রি করতেই হবে, এই যে Right. মানসিকতাটা, রাইট। সেটা আপনাকে ধাবিত করেছে, এবং ওই অনুযায়ী আপনি কাজ করে উনি কোন টাইমটাতে সময় দিতে পারবে, কোন Exactly. সময়টাতে তার সাথে ফ্রিলি কথা বলা যাবে, সেটাকে খুঁজে বের করে আপনি সেই সময়টা তাকে সময় দিয়েছেন। এক্স্যাক্টলি। আমার সেলস ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যদি আমি চিন্তা করি, আমার সবচেয়ে ভালো ভালো ডিলগুলো হয়েছে অফিস আওয়ারের বাইরে, লেটস এ মর্নিংয়ে, লেটস এ ফ্রাইডেতে, স্যাটারডেতে, অথবা আফটার ইভিনিং। ওকে, ইটস ভেরি গুড। বিকজ আমি শুরু থেকে এখন পর্যন্ত 12 থেকে 14 ঘন্টা কাজ করি। এটা শুনলে অনেকেই বলবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখতে হবে, ব্লা 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 ব্লা, অনেক কিছু বলবে, বাট আমি একটা জিনিস বিলিভ করি, ক্যারিয়ারের প্রথম 5 বছর কেউ যদি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা চিন্তা করে, 9টা 5টা ডিউটির কথা চিন্তা করে, তাকে ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত স্ট্রাগল করে যেতে হবে। বাট প্রথম 5 বছর কেউ যদি হার্ড ওয়ার্ক করতে পারে, আনপ্যারালাল কাজ করতে পারে, দ্বিতীয় 5 বছর গিয়ে তাকে স্মার্ট ওয়ার্কে ঢুকতে পারবে সে, আদারওয়াইজ সম্ভব না। বিকজ আপনি যাই কিছু করেন না কেন, আপনি সেলস প্রফেশনে থাকেন, যেই কোনো প্রফেশনে থাকেন না কেন, প্রথম 5 বছর সেটা গাধার খাটুনিই খাটতে হয়। বিকজ প্রথম 5 বছর স্মার্ট ওয়ার্কের কথা চিন্তা করে কোনো লাভ নাই। দ্যাটস ওয়াই আমি শুরু থেকে স্টিল, আমি এখন আমার ক্যারিয়ারের, আমি জব এবং বিজনেস সহ যদি চিন্তা করি, 2010 থেকে 2025 15 বছর পেরিয়ে গেল, এখনও আমি 12 থেকে 14 ঘন্টা কাজ করি। আই ফিল গুড, বিকজ
কাজ করাটাকে আমি কখনো কাজ হিসেবে নেই না, বিকজ কাজ আমার এন্টারটেইনমেন্ট। আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, ক্লায়েন্টের সাথে মিটিং করি, ওই প্রত্যেকটা মিটিং থেকে আমি নলেজ গ্যাদার করি এবং ওই নলেজ আমার মধ্যে একটা পজিটিভ ডোপামিন তৈরি করে, যেই ডোপামিনটাই আমার এন্টারটেনমেন্ট হয়ে যায়। ওকে সো মারুফ ভাই, এই জন্য ক্যারিয়ারের শুরু থেকে আমি বলবো অবশ্যই শুধুমাত্র 9টা-5টা ডিউটি চিন্তা করলে সম্ভব না ক্যারিয়ারে আগানো। আপনার এই কথাটার থেকে আমি দুইটা বিষয়কে একটু পিক করতে চাই। নাম্বার ওয়ান, যে আপনি বলছেন প্রথম 5 বছর রাইট, প্রচুর কাজ করতে হবে। রাইট। তো এই ক্ষেত্রে আমারও সেম ফিলসফি, তবে আমার মতো মানে আপনার মতো আমার 5 বছরকে আমি বলছি না, তবে আমি যেটা বলি যে আপনি যেখানে জয়েন করবেন না কেন ওই কোম্পানির জন্য তো আপনি নতুন। এক্স্যাক্টলি। সো অনেক সময় তো আমরা কোম্পানি চেঞ্জ করি বা যেটা হোক না কেন, যেই সেগমেন্টটাতে আপনি যাবেন সেখানে মিনিমাম 6 মাস থেকে 1 বছর আপনাকে মানে র্যান্ডম কাজ করতে হবে। এক্স্যাক্টলি, র্যান্ডম মানে র্যান্ডম, এখানে কোনো রকম দিন রাত নাই। এক্স্যাক্টলি। সো এটা করলে সুবিধা হবে কি, আপনার হাতের মধ্যে ফুল ভিউটা চলে আসে। ট্রু। আপনার হাতের মধ্যে যেমন পৃথিবী গোল একটা ম্যাপ যদি আমি হাতের মধ্যে এনে ঘুরাইতে পারি না, সো আপনি 6 মাস থেকে 1 বছর কাজ করলে আপনার হাতের মধ্যে এটা ঘুরবে। সো ওই 6 মাস বা 1 বছর বা আপনি যেটা বললেন এখন 5 বছর, এই টাইমটুকু আপনাকে এই পরিমাণ গ্রো করায়, যেটার কারণে যে কোনো কিছু আপনার কাছে একবারে সহজ এবং অ্যাচিভেবল মনে হয়ে যায় আর কি। এক্স্যাক্টলি, নতুন একটা প্রতিষ্ঠানে ঢোকার প্রথম 6 মাস খুবই ক্রুশিয়াল পার্ট। আমি যদি খুবই, খুবই। আমার ক্যারিয়ার লাইন চিন্তা করি, সেই কনসিডারেশনে 5 years 5 ইয়ার্স ইম্পর্টেন্ট। Absolutely. আর আমি যতবার জব চেঞ্জ করব বা নতুন বিজনেস ধরবো, তখন যেটা হচ্ছে প্রথম 6 মাস ভেরি ক্রুশিয়াল। সো প্রথম 6 মাস রাত দিন চিন্তা করা যাবে না, এবং প্রথম 6 মাস একদম ছোট থেকে শুরু করে একদম বড় পর্যন্ত প্রত্যেকটা কাজ একদম ধরে 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 করতে হবে এবং পারফর্ম করতে হবে। এবং যখন ওই লিডারশিপটা আপনার হাতে চলে আসবে একটা নতুন প্রতিষ্ঠানে যাওয়ার পর, তখন ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। বাট ওই Absolutely, নিজেকে প্রুফ করাটা absolutely. খুবই 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 জরুরি। আপনি যেই পজিশনে যান, আপনি Absolutely. এক্সিকিউটিভ হয়ে নতুন একটা কোম্পানিতে জয়েন করেন, অথবা জিএম হয়ে জয়েন করেন, অথবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে জয়েন করেন, আপনাকে প্রথম 6 মাসেই আপনাকে কোম্পানির অ্যাসেট হিসেবে নিজেকে তুলে ধরতে হবে। তখনই সম্ভব কোম্পানি আপনাকে ভ্যালু করবে, আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন মেক করার অথরিটি তখন দিয়ে দিবে। দেন ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। আমরা অনেক সময় একটা ভুল করে ফেলি, নতুন কোম্পানিতে গিয়েই দেখি যে অনেক অসঙ্গতি আমরা খুঁজে বের করার চেষ্টা করি। রেদার ওই অসঙ্গতিটাকে অ্যাকসেপ্ট করে এখানে পারফর্ম করার থেকে আমি ম্যানেজমেন্টকে গিয়ে বলি এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা চেঞ্জ করলে ভালো হয়, এটা চেঞ্জ করলে ভালো হয়। দিস ইজ ট্রু, এইসব জিনিসগুলো থাকলে ডেফিনেটলি ভালো হয়, এইসব জিনিসগুলো অ্যাড করলে ডেফিনেটলি ভালো হয়। বাট ওই প্রতিষ্ঠানটা তো গত 10 বছর 20 বছর 25 বছর ধরে দাঁড়িয়েছে এতটুকু, এই জিনিসগুলো ছাড়াই দাঁড়িয়েছে। ওই জিনিসটা আমাকে বুঝতে হবে এবং ওটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এবং ওটাকে অ্যাকসেপ্ট করে ওখানে ভালো পারফর্ম করতে হবে। দেন নিজের অথরিটি তৈরি হবে, দেন ইউ ক্যান চেঞ্জ এনিথিং অ্যান্ড এভরিথিং। সো নতুন জায়গায় জয়েন করে মানে একদম দেশ জাতি সমাজ প্রতিষ্ঠানকে চেঞ্জ না করে, ওটাকে অ্যাকসেপ্ট করে পারফর্ম করে রেজাল্ট এনে দেন চেঞ্জ করার চিন্তা করাটা বেটার। সো দ্যাট আমার বিশ্বাস যারা প্রফেশনাল আছে নতুন কোম্পানিতে গিয়ে তারা ভালো করবে। অ্যাবসলিউটলি। এর সঙ্গে আমি জাস্ট একটা রিসার্চকে একটু কানেক্ট করতে চাই। আপনার টাকম্যানের একটা মডেল আছে, আপনি জানেন, টিম ডেভেলপমেন্ট মডেল। সেখানে Right. দেখা যায় যে 5টা স্টেজ, লাইক প্রথমে ফর্ম হয়, দেন স্টর্মিং, দেন নর্মিং, দেন পারফর্মিং, দেন অ্যাডজর্নিং। সো এই যে ফর্মিং মিনস আপনি যখন জয়েন করলেন, জয়েন করার পরে ওই কোম্পানির সাথে একটা স্টর্মিং সিচুয়েশন তৈরি হয়, বা একটা Right. যুদ্ধ লাগা বা একটা ঝড়ের মতো হওয়া। রাইট, ওই টাইমটাতে যদি আপনি আরো যুদ্ধ বাড়াইতে চান, তাহলে শুধুমাত্র অসঙ্গতি নিয়ে আসেন সামনে, Right. যে ওর এটা নাই, ওর এটা নাই, আগে এটা করে নাই, আমি এটা মানে পাই নাই আইসা, মানে ঝড় আরো বাড়বে, রাইট। কমবে না। সো আপনি যদি পারফর্মিংয়ে যেতে চান, আপনাকে যত দ্রুত স্টর্মিং ফেজটাকে ক্রস করা যায় ততই মঙ্গল। একে তো আপনি নতুন গেলেন, অনেকেই আপনাকে সেই অ্যাকসেপ্ট support করতে দিচ্ছে চাইবে না, রাইট। একসেপ্ট করতে চাইবে না, এর মধ্যে আপনি আবার যা ভুল ধরতেছেন, ইটস আ রিয়েলি চ্যালেঞ্জিং। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, তো সেখানে আমাদের একজন লিডারকে এরকম দিয়েছিলাম, উনি প্রথমে গিয়ে ধরেন ধরপাকড় শুরু করে দিছে, পোলাপান 8:30 মানে 8:30 আসতে হবে, হ্যাঁ, ওই যে সেই কনসেপ্টের মতো বিড়াল বাসরাতি মারতে হবে আর কি, ওনার টার্গেট তাই, হ্যাঁ। সো পরবর্তীতে দেখা গেল যে আপনার 3 মান্থস আমার ম্যাক্সিমাম লোকজন চাকরি ছেড়ে দিছে, ও পড়ছে বিপদে পরে, সেও চাকরি ছেড়ে দিছে। ম্যাসাকার, যেটা আপনার সঙ্গে Right. আপনি বললেন। তার মানে আমরা নতুন কোম্পানিতে ঢুকলে প্রথমেই আসলে একটু সহষ্ণ হয়ে পুরো বিষয়টাকে কন্ট্রিবিউটরি মাইন্ডসেট থেকে পজিটিভলি করার চেষ্টা করব। এক্স্যাক্টলি। দ্যাটস ভেরি গুড পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট ইজ, আপনি আরেকটা পয়েন্ট বলেছিলেন যে আপনার কাজ আপনাকে এন্টারটেইন করে। তো একটা বিখ্যাত বিষয় আছে এরকম, যে বলছে যে ডু হোয়াট ইউ লাভ অর লাভ হোয়াট ইউ ডু। এখন সংক্ষেপে বললে
প্রেম করে বিয়ে করা অথবা বিয়ের পরে প্রেম করা, রাইট? তো অনেকে আপনার যে কাজটা আপনি পেয়েছেন, আপনি কি এটা মানে প্রেম করে বিয়ে করছেন নাকি বিয়ে করার পরে প্রেম করলেন? খুবই চমৎকার একটা প্রশ্ন। এইখানটাতে আমার একটু অবজারভেশন আছে। আমরা অনেকেই মনে করি যে আপনি যেটা বললেন, তুমি যেটা পছন্দ করো, যেটা তোমার করতে ভালো লাগে সেটা করো। দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ এটা মাথায় রাখতে হবে। আদৌ আমার ভালো লাগার জায়গাটা ওইটা নিয়ার ফিউচারে ওই ইন্ডাস্ট্রিটা কতটুকু গ্রো করবে, বা আদৌ আমার আর্থসামাজিক পরিস্থিতিতে এটা কতটুকু জাস্টিফাইড। আমি আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড, আমার অনেক এক্স কলিগ, তারা শুধুমাত্র তারা তাদের প্যাশনের কারণে তাদের ক্যারিয়ার খুব একটা ডেভেলপ করতে পারে নাই। সো শুধুমাত্র প্যাশনের উপরে ফোকাস করলেই যে ক্যারিয়ার খুব ভালো হবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই না। হ্যাঁ, প্যাশনটাকে আমরা প্রায়োরিটি দিতে পারি, ঠিক একইভাবে ওটাকে জাস্টিফাইড হইতে হবে, ওটা রিয়ালিস্টিক কিনা। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের ভৌগোলিক পরিসীমার মধ্যে এইটার বাজার কতটুকু আছে, এই ইন্ডাস্ট্রিটা কত বড় হতে পারে নেক্সট 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্সে। সো এই অ্যানালাইসিসগুলো যদি না থাকে, শুধুমাত্র প্যাশন থাকলেই যদি আমি একটা কাজ করা শুরু করি, একটা সার্টেন টাইম পর প্যাশন আমার পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে না। সো আমি হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর প্যাশনের পেছনে দৌড়াবো, পরবর্তীতে না খেয়ে আমাকে থাকতে হবে। সো প্যাশনকে প্রায়োরিটি দিব, বাট জাস্টিফাইডভাবে প্রায়োরিটি দিতে হবে। ওই লাইনটার গ্রোথ থাকতে হবে, তবেই Exactly. সেটা, আদারওয়াইজ ওই প্যাশন নিয়ে ধরে লাভ নেই আর কি। আদারওয়াইজ আমাকে যেটা করতে হবে, আমার জীবিকার জন্য যেটা সুইটেবল সেটা করতে হবে, এবং আমার ফ্রি টাইমে আমি আমার প্যাশনকে প্র্যাকটিস করতে হবে, Right. এবং ওইটাকে শুধুমাত্র প্যাশনের জায়গাতেই রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মারুফ লিয়াকত কি প্যাশন নিয়ে কাজ করছে এখন, নাকি এইটাকে আসলে ভালোবেসে প্যাশন তৈরি করে ফেলছে এটার মধ্যে? আমার রিয়েলিটি যেটা হচ্ছে, আমি প্রথম রিয়েল স্টেটে দুটো বাংলাদেশের স্বনামধন্য দুটো রিয়েল স্টেট কোম্পানিতে কাজ করেছি। কাজ করার কারণে আমি লাক্সারি সেগমেন্টের অ্যাপার্টমেন্ট আমাকে সেল করতে হতো, 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকার ফ্ল্যাট সেল করতে হতো। সেল করার পরবর্তী পার্টি ছিল আমার ক্লায়েন্ট আমাকে বলতো, মারুফ ভাই ইন্টেরিয়ার করাবো কাদেরকে দিয়ে? তখন আমি আমার পরিচিত অন্য অনেককে রেফার করতে হতো, এবং ডিজাস্টার এক্সপেরিয়েন্স হয়েছে। এমনও হয়েছে আমার ক্লায়েন্টের সাথে আমি যাকে রেফার করেছি মামলা পর্যন্ত হয়েছে, বিকজ তখনও আসলে ইন্টেরিয়ারের মার্কেটটা এত বড় ছিল না, বা প্রফেশনাল ইন্টেরিয়ার কোম্পানির সংখ্যা খুবই কম ছিল। যারা বাংলাদেশের স্বনামধন্য আর্কিটেক্ট ছিলেন, তারা বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং ডিজাইন নিয়ে খুব একটা ব্যস্ত থাকতো। তারাও রিয়েলাইজেশনে হয়তো আনতে পারেন যে ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রিটা নেক্সট 5 to 10 ইয়ার্সে কত বড় হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ভালো ইন্টেরিয়ার কোম্পানি আছে, প্লাস সিনিয়র আর্কিটেক্ট যারা আছেন তারা এখন ইন্টেরিয়ার নিয়ে কাজ করছেন। বাট 2010, 11, 12 ওই টাইমটাতে ইন্টেরিয়ার মার্কেটটা অত বড় ছিল না। অ্যাট দ্য সেম টাইম ভালো প্রফেশনাল কোম্পানির সংখ্যাও খুবই কম ছিল। সো দ্যাট যেটা হতো, ক্লায়েন্টরা তো আসলে যারা 5 কোটি, 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকাতে অ্যাপার্টমেন্ট কিনতো, তারা কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়াতো, অনেক অ্যাডভান্স আর্কিটেকচার, অ্যাডভান্স ইন্টেরিয়ার তার এক্সপেরিয়েন্স করতো। বাট তারা চাইতো তার বাসাটা কেন এমন হবে না। বাট রিয়েলিটি বাংলাদেশে ওই ধরনের সাপোর্ট দেওয়ার মতো কোম্পানি খুব কম ছিল, এবং আমার যেহেতু বেশ কিছু নেগেটিভ এক্সপেরিয়েন্স আমি ফেস করেছি রেফার করতে গিয়ে, পরবর্তীতে আই ডিসাইডেড টু স্টার্ট ইন্টেরিয়ার স্টুডিও। বিকজ আমি দেখলাম মার্কেটে অনেক বড় একটা গ্যাপ আছে, এবং আমি স্টাডি করলাম যে আগামী 10 বছর পর মার্কেটটা কোথায় যাচ্ছে। তাই আমি স্টাডি করে দেখলাম 2020 সালে গিয়ে 30,000 কোটি টাকার মার্কেট হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন, বাট মার্কেটে কোনো ভালো প্লেয়ার নাই। 2030 হচ্ছে 30,000, সরি আমি একটু মিস করি, 2020 সালে গিয়ে 30,000 কোটি টাকার মার্কেট হবে 2020 30,000 কোটি টাকা। এক্স্যাক্টলি, এবং তাই হয়েছে। মাই গুডনেস, দ্যাটস আ হিউজ মার্কেট। মার্কেট সাইজ ইজ ভেরি বিগ, বিকজ আপনি যদি দেখেন গুলশান বনানী বাড়িধারা যে কোনো একটা 10 তলা যদি বিল্ডিং দেখেন, হয়তো কনস্ট্রাকশন হয়েছে একবার জীবনে, বাট অলমোস্ট প্রত্যেক 2 বছর, 3 বছর পর পরই ইন্টেরিয়ার করতে হচ্ছে, এবং অ্যামাউন্ট কিন্তু খুব একটা কম না। আমরা যদি যে কোনো অফিসের কথা চিন্তা করি, কোনো অফিসই কোটি টাকার নিচে ইন্টেরিয়ারের কাজ হয় না। ইভেন যদি 5,000 স্কোয়ার ফিটের উপরে যে কোনো বাসা দেখি, এই বাসাগুলোও কোটি টাকার নিচে কাজ হয় না। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই চেঞ্জ কন্টিনিউয়াসলি হবে, বাট বিল্ডিং কনস্ট্রাকশন কিন্তু একবারই হবে। তাহলে এটা কি আপনার প্যাশনে হয়ে গেল এখন? ব্যাপারটা কি তাই? কাজ করতে করতে আমার প্যাশনের তার মানে জায়গায় আপনি দাঁড়িয়েছে, রাইট? মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে বিয়ের পরে ভালোবাসা, কাইন্ড অফ এরকম, Right. কাইন্ড অফ এরকম। তার মানে কিন্তু এই জায়গাটা একেবারেই সঠিক যে বলা হয় যে আপনি লাভ হোয়াট ইউ ডু অর ডু হোয়াট ইউ লাভ। এক্স্যাক্টলি। সো তার মানে আপনি যেটা করছেন এখন, এটা কি আপনি ভালোবেসে ফেলেছেন এরকম করে যে এইটাই আপনাকে এখন এন্টারটেইনমেন্ট দিচ্ছে, এক্স্যাক্টলি। রাইট? এটাকে আপনার প্যাশনের জায়গাটা নিয়ে গেছে। এক্স্যাক্টলি। তো আমরা যারা জবে ঢুকি, অনেকেই আছে
খুব করে বলি যে মানে কি পাপ করছি সেজন্য আমি সেলসে ঢুকছি, অনেকে বলবে যে ভাই এদের মানে জীবনটা আর ভাল লাগে না, এরকম অসংখ্য এক্সপ্রেশন দেয় সে জবের মধ্যে ঢুকা। ইভেন সে মানে সব অন্যায় খালি আমার সঙ্গেই হয়, সব খালি আমি দুর্ভাগা, আমি কেন এই ঘরে জন্মাইলাম, ইভেন ফ্যামিলিকে পর্যন্ত অনেকে এরকম দোষ দিয়ে ফেলে। তাদের ক্ষেত্রে তাহলে একটা মেসেজ কিন্তু ক্লিয়ার যে ভাই আপনি যদি আপনার প্যাশনের জায়গাটা নিয়ে না আগাইতে পারেন, চাপ নিয়েন না, রেদার যেটার মধ্যে ঢুকে গেছেন তাহলে এটার ক্যারিয়ারটা খোঁজেন, গ্রোথটা খোঁজেন, খুঁজে দেন এইটার দিকে আপনি লেগে পড়েন। একটা পর্যায়ে আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে এবং যেটা আপনাকে একটা পর্যায়ে এন্টারটেইনমেন্ট দিবে, যেটা আপনাকে বর্তমানে দিচ্ছে। আমি এখানে যেটা বলতে চাই, আমি মনে করি সেলস ক্যারিয়ার হচ্ছে মানে দুনিয়ার সবচেয়ে কঠিন জব, এবং আমি বলবো মানে সবচেয়ে ব্লেসিং পাওয়ার মতো একটা কাজ। বিকজ আমরা অনেক সময় সেলসম্যান বলতে শুধু বুঝি যে আমার কাজ হচ্ছে বিক্রি করা। আমি এটা কখনোই ফিল করি না। আমার ফিলসফি হচ্ছে আমি সলিউশন মেকার হিসেবে কাজ করি। আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে চাই, আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করি। আমি কখনোই সোকল টিপিক্যাল সেলসম্যান হতে চাইনি। আমি চেয়েছি মানুষের লাইফে, লেটসে যখন অ্যাপার্টমেন্ট সেল করতাম, মানুষের লাইফের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, রাইট? সো তার তার যে বাজেট আছে, তার এই বাজেটে তাকে সঠিক সলিউশন দেয়াটা হচ্ছে আমার কাজ। ওকে। একজন ডক্টর যেভাবে একটা রোগীরকে দেখে তাকে সঠিক প্রেসক্রাইব করে তার জন্য কোন মেডিসিনটা বেটার তার এই ডিজিজটাকে কিওর করার জন্য, অ্যাজ এ সেলস প্রফেশনাল আমার কাজ হচ্ছে পার্টিকুলার এই ক্লায়েন্টের নিডটা অ্যানালাইসিস করে, তার বাজেটটা অ্যানালাইসিস করে তার জন্য কোন প্রপার্টিটা বেটার সেটা যদি আমি সঠিকভাবে তুলে ধরতে পারি, কেবলমাত্র তখনই সম্ভব আমার ক্যারিয়ারে সাকসেসফুল করা। শুধুমাত্র নয় ছয় বুঝিয়ে সেলস করাটাকে সেলসম্যানশিপ বলে না। সেলসম্যানশিপ হচ্ছে একটা ঐশ্বরিক পেশা, যেই পেশা থেকে আমরা মানুষের লাইফে প্রতিনিয়ত ভ্যালু অ্যাড করতে পারি। একটা মানুষের লাইফে যে প্রবলেমগুলো আছে, প্রবলেমের সলিউশন মেক করতে পারি। আপনি দেখেন মানুষ কিন্তু হন্যে হয়ে খোঁজে যে আমি আসলে লেটস সে আপনি ধরেন একটা মোবাইল কিনবেন, আপনার মোবাইল কেনার একটা নিড আছে, তখন কিন্তু আপনি হন্যে হয়ে খুঁজছেন আমার এই বাজেটের মধ্যে সবচেয়ে জাস্টিফাইড ভালো মোবাইল কোনটা হবে আমার জন্য। তখন যদি আপনাকে কেউ প্রপার সলিউশনটা দিতে পারে, লুক দিস ইজ ইউর বাজেট, দিস ইজ ইউর পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই বাজেটের মধ্যে একটা দুটো তিনটা প্রপার মোবাইল আছে, সো তুমি দেখো এই তিনটার মধ্যে বেছে নাও, এবং আমার রিকমেন্ডেশন হচ্ছে এইটা তোমার জন্য বেস্ট। আমি যদি কোনো প্রকার বায়াসনেস ছাড়া সঠিক ইনফরমেশনটা আমার ক্রেতাকে প্রোভাইড করতে পারি, এর থেকে বেটার সলিউশন পৃথিবীতে আর কিছু হতে পারে না। এবং আমি যেই বেটার সলিউশন দিয়ে যে ভ্যালু অ্যাড করব, সেই ক্লায়েন্ট লাইফ টাইম আমার জন্য দোয়া করবে। সো দ্যাট ইজ কল সেলসম্যানশিপ। শুধুমাত্র আমরা আমরা অনেক সময় মনে করি যে সেলস ক্যারিয়ারে গ্রোথ কম, আমরা মনে করি সেলস ক্যারিয়ারে কম আর্ন করা যায়। অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। সেলস ক্যারিয়ারে গ্রোথ দুনিয়ার অন্য যে কোনো প্রফেশনের থেকে ফাস্টেস্ট গ্রোথ হয় সেলস ক্যারিয়ার, এবং সেলস ক্যারিয়ারে কাজ করে আপনি সবচেয়ে অল্প টাইমে 6 ডিজিট আর্ন করতে পারবেন, যেটা আমার মনে হয় না অন্য কোনো প্রফেশনে সম্ভব। সো সেলস ক্যারিয়ারটাকে আসলে আপন করে নিতে হবে। এবং বাংলাদেশের রিয়ালিটিতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম কেসেস আমরা দেখি, আমরা যখন অন্য কোনো ডিপার্টমেন্টে জব না পাই, তখন ট্রানজিশন পিরিয়ড হিসেবে সেলস প্রফেশনটাকে বেছে নেই, বিকজ সেলস প্রফেশনে বেশি মানুষ প্রয়োজন হয়, যে কোনো টাইমে সার্কুলার থাকে। সো মনে করি আচ্ছা ঢুকে যাই, কিছুদিন চলুক, দেন ভালো সুইটেবল জব পেলে চলে যাব। ডোন্ট ডু ইট, এটা কখনোই করবেন না। যদি শুধুমাত্র আপনি সেলস ক্যারিয়ার প্রফেশন করতে চান, তখনই স্টার্ট করুন। এবং সেলস ক্যারিয়ারে পসিবিলিটি অনেক বেশি। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট বা ভালো প্রফেশনাল লোকজন অন্য ক্যারিয়ারে সেটেল জব, ডেস্ক জব, রিল্যাক্স জব পছন্দ করে। এই কারণে যেটা হয়, সেলস ক্যারিয়ারে যারা থাকে ম্যাক্সিমাম একটু বললে ডাব্বা মার্কা স্টুডেন্টরা আসে। না, সরি টু সবাই সে, না, হয়তো সবাই অনেকেই না ভাই, ম্যাক্সিমাম কেসেস। ম্যাক্সিমাম কেসেস। এবং এখানে এটাই সবচেয়ে বড় অপরচুনিটি, যেহেতু আপনার কম্পিটিটররা, আপনার কম্পিটিটর যে কোম্পানি আছে, সেই কোম্পানিতে যারা সেলসম্যানশিপ আছে, ম্যাক্সিমাম কেসেসই দেখবেন আপনি আপনার থেকে লেস কোয়ালিফাইড, এবং আপনি তাদের থেকে কিছু না হলেও একটু আগিয়ে আছেন। যেহেতু আপনি আগিয়ে আছেন, আপনি যদি আরেকটু স্টাডি করেন, আরেকটু ইফোর্ট দেন, সেক্ষেত্রে আমি দেখেছি ভালো করার পসিবিলিটি অনেক বেশি। আমি যেমনিভাবে আমার রিয়েল স্টেট জবগুলোতে দেখেছি, আমি যে লাস্ট আমার যে ক্যারিয়ার ছিল 7 রিং সিমেন্ট, ওইখানে আমি সিমেন্ট বিক্রি করতাম। তো আমি দেখতাম ম্যাক্সিমাম সেলসম্যানের যে স্ট্র্যাটেজিতে সেল করে, আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করতাম, এবং ডিফারেন্টভাবে চিন্তা করতাম, ডিফারেন্ট টাইম ফ্রেমে চিন্তা করতাম।
সঙ্গত কারণেই যেটা হয়েছে, পারফরমেন্স আমার ভালো ছিল। এবং আমি এখন যখন ইন্টেরিয়ার বিজনেসটা স্টার্ট করলাম, এই মার্কেটটা আরও ফাঁকা ছিল। জেনে শুনে বুঝে লেখাপড়া করা মানুষের সংখ্যা ইন্টেরিয়ার ইন্ডাস্ট্রিতে খুবই কম, এবং খুবই কম থাকার কারণে আমার জন্য অনেক অ্যাডভান্টেজ হয়েছে। বিকজ ম্যাক্সিমাম মানুষ যেখানে খুব একটা নলেজেবল না, আপনি যখন নলেজ নিয়ে আসবেন, ক্লায়েন্টকে সলিউশন ড্রিভেন মেক হবে। করে দিতে পারবেন, তখন আপনার পারফর্ম করার পসিবিলিটি অনেক 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 গুণ বেড়ে যাবে। অ্যাবসলিউটলি So, এই জন্য আমি মনে করি সেলস ক্যারিয়ারটা ব্লেসিং ক্যারিয়ার। যদি আপনি এটাকে আত্মস্থ করতে পারেন, এটাকে অনুভব করতে পারেন, এবং মানুষের লাইফে সলিউশন মেকিংয়ের একটা কাণ্ডারি হয়ে দাঁড়াতে পারেন। ভাই তাহলে এখন যেটা দেখি যে আমরা অনেকেই আমার অনেক ভিডিও ছাড়লে, যেমন আমি আপনার ভিডিওটা ছাড়ার পরে জি, যেটা হবে যে পিছনে নিচে আর কি কমেন্ট সেকশনে প্রচুর মানুষ গালিগালাজ করবে, ওকে লিখবে এরকম আইসা কইরা দেখান, ওকে, করেন তো না, রাস্তায় এসে ঘুরে দেখেন, আচ্ছা কাস্টমার কাছে যায় দেখেন, হ্যাঁ। আচ্ছা, তো এই লোকগুলা যারা, জি। যদিও আমি এই সমস্ত লোকজনদেরকে খুব একটা আসলে রিপ্লাই করি না, বিকজ জি। এরা পজিটিভ জিনিসটাই আসলে নিতে পারে না, এটা একটা জি। চ্যালেঞ্জ। ওনার পার্সপেক্টিভটা আসলে ওই রকম, উনি যাদের জি। সাথে মিশে সব কিছু মিলে তাই। সো আসলেই কি সেলস একটা সহজ নাকি কঠিন? আচ্ছা, কঠিন তো আপনি বলছেন একটু আগে যদিও। তো সেক্ষেত্রে তো এটা একটা সেবাই। ইনফ্যাক্ট আপনি যখন সলিউশন দিচ্ছেন কাউকে, মানে এক্স্যাক্টলি, সেবা করছেন মানুষকে ইন এ এক্স্যাক্টলি। সেন্স। তো এখন এই যে অনেকেই যে আমরা বলি মানে কি পাপ করছিলাম সেজন্য এখানে আসছি, তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন ওই নেগেটিভ মানুষগুলোর উদ্দেশ্যে? নেগেটিভ মানুষগুলোর জন্য আসলে আমার কিছু বলার নাই, শুধু একটা কথাই বলতে চাই। আপনি যদি লেটস সে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন আপনি এখানে বসে, তাও কিছু কিছু মানুষ বলবে যে ভাই ইফতি ভাই, আপনার এখানে 3 আলিফ টান হইতো, আপনি 2 আলিফ দিছেন, আপনি তো গুনাহ করে ফেলছেন, নাউজুবিল্লাহ। ঠিক একইভাবে আপনি এখানে ব্রেক ডান্স দেন, তাও বলবে আপনার নাচের স্টেপটা ঠিক হয় না ইফতি ভাই। সো কিছু মানুষ থাকবেই, আপনি যত ভালো কাজ করেন যত খারাপ কাজ করেন, আপনার নেগেটিভিটি খুঁজে বের করবেই। এবং এরা শুধু সেলস ক্যারিয়ার না, এরা যে ক্যারিয়ারে যাক, ওই ক্যারিয়ারটাই তার লাইফের জন্য অভিশাপ মনে করবে। অ্যাবসলিউটলি, যারা ব্লেসিং খুঁজে বের করতে পারে, তারা পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে ব্লেসিং খুঁজে বের করতে পারে। এবং সেলসম্যানশিপ হচ্ছে মানুষের লাইফে সলিউশন মেক করার অন্যতম প্রধান সুযোগ। যেই সুযোগটা যদি একজন সেলসম্যান গ্র্যাব করে, তার লাইফে সামনের দিকে আগানো খুব সহজ হবে। এবং যে বলবে যে করে দেখান, আল্লাহর রহমতে আপনি আমি আমরা করে দেখিয়ে আজকে কথা বলছি, এবং জিরো থেকে এই পর্যন্ত এসেছি। শুধুমাত্র করে দেখিয়েছি, বাস্তবায়ন করেছি, এখনও করার চেষ্টা করছি, ইনশাল্লাহ আগামী দিনেও করব। রাইট। অনেকে মনে করে কি বুঝছেন, এখানে আমরা যারা কথা বলি আমরা জি। মনে হয় কাজ টাজ করি টরি নাই, এসে বড় বড় কথা বলি, বইয়ের কথা বলি, এরকম একটা ফিল। আচ্ছা, তাদের উদ্দেশ্যে আমার ছোট্ট করে একটু বলা যে ভাইয়া, আপনি না মানে এইগুলোকে এভাবে না দেখে পজিটিভলি নিয়ে একটু চেষ্টা করেন। আর প্রথম যে কাজটা করতে পারেন, আপনার সঙ্গটারে পাল্টায় ফেলেন। আপনি এখন যাদের সাথে মিশতেছেন, যার সাথে কথা বলতেছেন, এরা সবগুলো নেগেটিভ লোক। দ্যাটস ওয়াই আপনার মধ্যে নেগেটিভ ট্রান্সফরমেশনটা হয়েছে। আপনি যদি পজিটিভ হতে চান, পজিটিভ মানুষগুলোর সাথে মিশেন। আপনি যদি প্রমোশন পেতে চান, আপনার উপর যিনি আছেন, মেবি একজন এরিয়া ম্যানেজার আছে বা সুপারভাইজার আছে, তাদের সাথে একটু মেলামেশা করেন। তখন হবে কি, আপনার দেখবেন আস্তে আস্তে দুনিয়াটা বড় হচ্ছে, আপনার দুনিয়াটা খুবই খুবই ছোট। আমার কাছে মনে হয় আর কি মারুফ ভাই, যারা নেগেটিভ কথাবার্তা বলে ওদের দুনিয়াটা জাস্ট এটুকু আমার কাছে মনে হয়, কারণ ও বৃত্তের বাইরে যাই না। দুনিয়ার যে কত বড়, জাস্ট আমরা যদি আমাদের কোরআনের আলোকে চিন্তা করে দেখেন, আমরা তো একটা একটা গ্যালাক্সির মধ্যে আছি। রাইট, তো এরকম কয়েক লাখ নাকি গ্যালাক্সি আছে। এক্স্যাক্টলি। তো গ্যালাক্সির আমরা হলাম সবচেয়ে ছোট একটা জিনিস পৃথিবী। এই পৃথিবীর মধ্যে তো আবার বাংলাদেশের ছোট্ট একটা জায়গা। রাইট, তার মানে বিশাল জিনিস, মানে ভাবনাটা কত বড় করার সুযোগ আছে। সেই জায়গাটা থেকে অনেকেই যে মেসেজটা দেওয়া, যে আপনার মানে পজিটিভ মানুষের সাথে একটু চর্চা করলে তখন দেখা যাচ্ছে আপনি এই জিনিসগুলো আবার পজিটিভলি নিতে পারবেন। মারুফ ভাই, এখানে যদি আপনাকে আমার আরেকটা প্রশ্ন থেকেই যায়, যদিও আমরা ইন্টেরিয়র সেক্টরটা নিয়ে কথা বলবো, কিন্তু ইন্টেরিয়র সেক্টরের সাথে রিয়েল এস্টেটটা ওয়েল কানেক্টেড, Right. দ্যাটস ওয়াই এই প্রশ্নটা চলে আসে। আপনি ওই যে 2টা বিক্রি করেছিলেন, আপনি অ্যাডভান্স ডেভেলপমেন্টে আপনার টোটাল ছিলেন মনে হয় 10 মাস। জি। এই 10 মাসে আসলে কয়টা ফ্ল্যাট বিক্রি করছেন? পরবর্তীতে আপনি অ্যাসেটে গেলেন, অ্যাসেটে কয়টা করলেন? টোটাল আপনার কয়টা ফ্ল্যাট বিক্রি করেছিলেন, এবং এর মধ্যে সবচেয়ে টাফেস্ট ফ্ল্যাট বিক্রির ঘটনাটা কি, আমি সেটা একটু শুনতে চাই। ওকে, গ্রেট, পারফেক্ট। যেটা হয়েছে,
ক্যারিয়ারে কখন জব সুইচ করতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো আমি খুবই কৃতজ্ঞ আমার প্রথম কোম্পানির কাছে যে তারা আমাকে সুযোগ দিয়েছিল পারফর্ম করার জন্য, এবং আমি চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি সাকসেসফুলি পারফর্ম করতে পেরেছি, এবং মাত্র 10 মাসের মাথায় আমি জব সুইচ করেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার পরবর্তী দুটো জব কোথাও আমি নিজে থেকে উইলিংলি সিভি দিয়ে জব নেইনি, বরঞ্চ মার্কেট থেকে আমাকে খুঁজে বের করা হয়েছে, এবং তারা আমাকে ইনভাইট করেছে, কফি খাওয়ার ইনভাইট করেছে, দেন তাদের এইচআরের সাথে আমি কথা বলেছি, এবং ফাইনালি আমার জব করার সুযোগ হয়েছে। তো যেটা হয়েছে, আমি দেখেছি আমি প্রথম যে কোম্পানিটাতে ছিলাম, আমি জাস্ট রেসপেক্ট রেখেই বলছি, সেই কোম্পানিতে তখন 8 থেকে 10টা প্রজেক্টের মতো অপারেশনসে ছিল। সো আমি একটু চিন্তা করলাম যে ওকে, আমি তো সেলসম্যান, আমি সেলস করতে চাই। সো আমার হাতে যে ক্লায়েন্টগুলো আছে, যে সলিউশনগুলো আছে, সেইটা মানে খুব বেশি মানুষকে ক্যাটার করতে পারছি না আমি, রাইট। যেহেতু মাত্র আমার 8টা হাতে 10টা প্রোডাক্টই প্রজেক্ট। আছে 8টা 10টা প্রজেক্ট, রাইট। এবং খুব লেন্দি প্রজেক্ট টাইপ। সো আমি চিন্তা করলাম যে এবং কোম্পানির যে বিজনেস ফোরকাস্ট চিন্তা করলাম, সেটাও খুব দ্রুত যে অনেক বেশি প্রজেক্ট আসবে সেটার খুব একটা সম্ভাবনা নাই। আমি যখন আরেকটা কোম্পানি থেকে আমি অফার পেলাম, তখন আমি স্টাডি করে দেখলাম তাদের 250+ প্রজেক্ট অনগোয়িং ও মাই আছে। গড, 8-10টা থেকে 250 250 project। প্লাস প্রজেক্ট। Huge। দেন আমার মনে হলো আমি যদি এখানে সুইচ করি, আমার পসিবিলিটি অনেক হাই থাকবে মার্কেটে, এবং আমি আমার ক্লায়েন্টদেরকে বেটার সলিউশনটা দিতে কারণ পারবো। অপশনস আপনার কাছে তখন অনেক। এক্স্যাক্টলি, বিকজ আমি নিজেকে সলিউশন মেকার মনে করি। আমি যখন সলিউশন মেকার হব, তখন আমার ক্লায়েন্টদেরকে সার্ভ করার জন্য আমার হাতে অনেক সলিউশন থাকতে হবে, সো দ্যাট আমি 1000 স্কোয়ার ফিট থেকে শুরু করে 5000 10,000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট সলিউশন দিতে পারবো অ্যাকর্ডিং টু দেয়ার বাজেট অ্যান্ড প্রেফারেন্স অ্যান্ড এরিয়া প্রেফারেন্স সব কিছু মিলিয়ে। দেন আই ডিসাইডেড টু সুইচ নেক্সট জব টু অ্যাসেট ডেভেলপমেন্ট। আলহামদুলিল্লাহ অ্যাসেট ডেভেলপমেন্টে 1 বছর কাজ করার আমার সুযোগ হয়েছে, এবং দ্যাট ওয়াজ অ্যামেজিং লার্নিং ফর মাই লাইফ। এবং সেইখানে এত চমৎকার চমৎকার ট্রেনিং আমি পেয়েছি, এত চমৎকার লাইফস্টাইল আমি পেয়েছি, যাতে করে আমার সেলসম্যানশিপটাকে আমার জাস্ট ঐশ্বরিক পেশাই মনে হয়েছে তখন। এবং মারুফ ভাই, দুইটার মিলে আপনি কয়টা ফ্ল্যাট বিক্রি করছিলেন এমনিতে? আমি অ্যাসেট ডেভেলপমেন্টেও প্রায় 5টা অ্যাপার্টমেন্ট বিক্রি করেছি, Very good। এবং ইসে আমি 3টা অ্যাপার্টমেন্ট সেল করেছি অ্যাডভান্স Asset এ? ডেভেলপমেন্টে, রাইট। নো, অ্যাডভান্সের 3টা, অ্যাসেট হলো 5টা, মানে 8টা ফ্ল্যাট বিক্রি হয়েছে। অ্যাপার্টমেন্ট সেল করেছি। Very good। এর মধ্যে সবচেয়ে টাফ কোনটা সেল আপনার কাছে মনে হয়েছিল এই 8টার মধ্যে? একটা এক্সাম্পল দেই। রাইট। আম, একটা সেল ছিল এইরকম যে বাংলাদেশের স্বনামধন্য আরেকটা রিয়েল এস্টেট কোম্পানিকে আমার ওই ক্লায়েন্ট অলরেডি চেক দিয়ে দিয়েছে। ওকে। আমার সাথে তার কমিউনিকেশনটা শুরু হয়েছিল একটু পরে গিয়ে। ইন দ্য মিন টাইম সে আরেকটা স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি, তার আরও 2-3 মাস আগে থেকে কমিউনিকেশন হয়েছিল। আমার সাথে জাস্ট 1 সপ্তাহ হলো কমিউনিকেশন হলো, এবং একদিন আমি তার বাসায় গেলাম, তার সাথে কথা বললাম, এবং সে অনেক খাবার দাবারের আয়োজন করলো আমার জন্য, ওকে। এবং আমাকে বলল যে মারুফ সাহেব, পার্সোনালি আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনি যেভাবে করে চিন্তা করেন, আমার প্রবলেমটাকে সলিউশন দেওয়ার জন্য যেভাবে করে চিন্তা করেন, এইটা আমি আসলে পাইনি। আমি আরও বেশ কিছু রিয়েল এস্টেট কোম্পানির সাথে গত 2-3 মাস ধরে কমিউনিকেশন করছিলাম। তো আমি আজকে আপনার জন্য এত খাবার অ্যারেঞ্জ করেছি, রিজন একটাই, আমি আপনার কাছ থেকে অ্যাপার্টমেন্টটা কিনতে পারছি না, বিকজ আমি অলরেডি চেক দিয়ে বিটিআইতে ফেলছেন। 10 লাখ টাকার একটা চেক দিয়ে ফেলেছি। সো আমি আসলে দুঃখ প্রকাশ করছি, এবং আমি আফসোস করছি আমি আপনার এই প্রপার্টি নিতে পারলাম না। আমি তাকে বললাম ইটস ওকে, এটা কোনো প্রবলেমই না, বিকজ এই অ্যাপার্টমেন্টটা তো আপনার জীবনের শেষ অ্যাপার্টমেন্ট না। আল্লাহ যদি চায় আপনি আবার অ্যাপার্টমেন্ট কিনবেন, সম্ভব। মজা করে খাওয়া দাওয়া করলাম, প্রায় 1.5 ঘন্টার মতো আড্ডা দিলাম, টিভি দেখলাম, করলাম, এবং লাস্টে যখন ফিরে আসবো, তখন আমার ক্লায়েন্ট আমাকে বলছিল, মানুষ সাহেব কী করা যায় বলেন তো, আমি যদি আপনার কাছ থেকে নিতে চাই, বাট ওই অ্যাপার্টমেন্টটা আমার খুব ভালো লেগেছে, কি করা যায়? বাট এই মুহূর্তে তো আমি 2টো অ্যাপার্টমেন্ট এফোর্ড করার সামর্থ্য আমার নাই। সরি টু সে, আমি তাকে বললাম, আপনি যদি চান আমি কথা বলতে পারি। ওকে। এবং আমি তখন হেড অফ সেলসের সাথে কথা বললাম, এবং আমি বললাম যে তাকে আমি চিনতাম, একাধিকবার ইন্টারভিউ দিয়েছি, এবং আমাকে নিতে চেয়েছিলেন, বাট আমি পরবর্তীতে বিভিন্ন কারণে করা হয় নাই। বাট ওখানে হেড অফ সেল যে ছিলেন, তার সাথে আমার খুবই ভালো ইন্টিমেসি ছিল, এবং আমি তাকে কনভিন্স করলাম যে ক্লায়েন্ট তো এটাকে ক্যান্সেল করতে চাচ্ছে, কি করা যায়? তখন বললো ওকে, মারুফ ভাই আপনার যেহেতু ক্লায়েন্ট, উনি যদি ক্যান্সেল করে আপনার কাছ থেকে নিতে চায়, তাহলে এটাকে আমি প্রসেস করছি।
দেন ফাইনালি আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন করে এবং ওখান থেকে সেলটা ক্লোজ করে এবং আমার কাছ থেকে অ্যাপার্টমেন্ট নেওয়া হয়। দ্যাট ওয়াজ টাফেস্ট জব ইন মাই ক্যারিয়ার, এবং আই বিলিভ কেউ যদি ক্লায়েন্টকে ওন করতে পারে, ক্লায়েন্টকে উইন করতে পারে, তাহলে এনিথিং ইজ পসিবল ইন সেলস ক্যারিয়ার। Absolutely. আদারওয়াইজ আপনি চিন্তা করেন একটা কোম্পানিতে, এবং স্বনামধন্য কোম্পানিতে সে অলরেডি চেক দিয়ে দিয়েছে, সেল ক্লোজ হয়ে গেছে, তারপরে সেখান থেকে উইথড্র করে আমার কাছ থেকে, এখন এখানে অনেকেই বলতে পারে আপনি ডিজনেস্টি করেছেন ব্লা 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 ব্লা। না ভাই, আমি No. কোনো ডিজনেস্টি করি নাই। আমি ক্লায়েন্টকে প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। দেন ক্লায়েন্ট কনভিন্স হয়েছে এবং ক্লায়েন্ট আমাকে সরি বলার জন্য ডেকেছিল, ক্লায়েন্ট আমাকে সরি বলার জন্য অনেক খাবার দাবার অ্যারেঞ্জ করেছিল, তারপরেও সে লাস্ট মোমেন্টে গিয়ে সে ডিসিশন চেঞ্জ করেছে অনলি বিকজ অফ আমি তাকে সলিউশন দিয়েছি এবং আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাইনি। আমি তাকে বলেছি দিস ইজ নট দ্য লাস্ট ফ্ল্যাট ফর ইউর লাইফ, Next opportunity. নেক্সট আমরা চিন্তা করতে পারি নেক্সট আর কি করা যায়। আমি যখন তাকে নেক্সট অপশনের কথা বলেছি, দেন তার মাথায় এসেছে নেক্সট কি করা যায়। সো দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সো পৃথিবীতে কোনো কিছু এন্ড না। আমরা অনেক সময় মনে করি সেল ক্লোজ হয়ে যাওয়া মানে এন্ড, পরবর্তীতে আর হবে না। নো, Right. দিস ইজ জাস্ট বিগিনিং। যদি আমরা লেগে থাকতে পারি, ফিল করতে পারি, অনুভব করতে পারি, কেবলমাত্র তখনই সম্ভব। মারুফ ভাই, এই কথাটা শুনে আমার কাছে মনে হচ্ছে কয়েকটা জায়গায় একটু আমি পিক করে আমাদের যারা দেখবেন তাদের জন্য সুবিধা হবে বুঝতে। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি একজন কাস্টমারের কাছে তার প্রবলেমটা কিভাবে সলিউশন হতে পারে এরকম অনেকগুলো ওয়ে দেখিয়েছেন, যার কারণে কাস্টমার পে করার পরেও তার কাছে মনে হয়েছে যে ওকে, তাহলে মনে হয় উনি আমার জন্য অনেক ভালো বুঝেন। তার মানে আপনি অলওয়েজ প্রবলেমকে ফোকাস করে সলিউশন প্রোভাইড করেন, Right. নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটা জিনিস আপনার খুব বেশি কাজে দিয়েছে, সেটা হচ্ছে আপনার কথা বলার কনফিডেন্স। এটা কেন বলছি, আমার বাসায় আমার ছেলেকে পড়ায় একজন টিউটর। তো আমরা একবার টিউটর নেওয়ার জন্য দু একটা এজেন্সিকে বলেছি, ওনারা 5-7 জনকে পাঠাইছে, আমরা ইন্টারভিউ নিচ্ছি। সো একজনকে আমি মোটামুটি কনফার্ম করে ফেলবো অলরেডি। ওনাকে আমি জাস্ট আধা ঘন্টা পরে ফোন দিয়ে কনফার্ম করে আসতে বলবো আর কি। তো এমন সময় একটা মেয়ের ফোন আসছে আমার কাছে, তো এসে বলে যে আপনারা তো চেয়েছিলেন, আমার আসলে একটু ফ্যামিলিয়াল কারণে আমি ইয়ে করতে পারি নাই, আসতে পারি নাই। সো আমি কি এখন আসবো কি না ইন্টারভিউ দেওয়ার জন্য? তাই আমি বললাম এ তো হয়ে গেছে আরও 3-4 দিন আগে শেষ, আমি যে একটু পরে একজনকে কনফার্ম করবো। অলরেডি আমাদের একজনকে পছন্দ হয়েছে, সে এসে একটা ডেমো ক্লাস নিছেও, রাইট। তো আমার ফ্যামিলি থেকে তাকে পছন্দও করছে। তখন সে আমাকে একটা প্রস্তাব দিল, বললো যে কোনো ব্যাপার না স্যার, বেসিক্যালি আপনি তো আপনার সন্তানের যে ভালো পড়াবে তাকেই আপনি দিবেন। তো এখন আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি এসে ওদেরকে আধা ঘন্টা পড়াইতে চাই। আরেকবার দেখে নিবেন কি? রাইট, একটু পড়াইতে চাই। তো দেন ডিসিশন তো আপনার হাতেই স্যার, আপনি তো নেবেন। রাইট, তো যেটা আপনার কাছে ভালো মনে হবে সেটা নেবেন। এক্স্যাক্টলি। তবে আমি আপনাকে এনশিওর করতে পারি যে আপনার সন্তান যদি আমার কাছে পড়ে, তাহলে ও অনেক ফ্রেন্ডলি এবং কনফিডেন্টলি এবং জিনিয়াস টাইপের জিনিসপত্র পড়বে। এটা স্যার আপনি আধা ঘন্টা পরে ওদেরকে আপনি এটা কনসিডারেশনে দেন যে ওরা কার কাছে ভালো শিখছে। মাই গুডনেস, ওর এই স্পিচ শুনে আমি বললাম তোকে আমি কেন সুযোগ দিব না। দিস ইজ কল কমিউনিকেশন, প্রপার কমিউনিকেশন। মাই গুডনেস, সেলসের আমি Right. আমি যেটা বলবো অন্যতম প্রধান প্রিরিকুইজিট হচ্ছে প্রপার কমিউনিকেশন স্কিল। আমরা অনেক সময় যেটা করি, শুধু নিজেরাই বলে যাই, যা কিছু জানি আমার প্রোডাক্ট নলেজ থেকে শুরু করে ব্লা 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 সব কিছু বলে যাই। আমি অলওয়েজ একটা রুল ফলো করি, 80-20। আমি যে কোনো সেলস কলে যখন যাই, আমি 80% কথা শুনি ক্লায়েন্টের, 20% ডেলিভার করি। বাট মার্কেটে ম্যাক্সিমাম কেসেস এটা জাস্ট রিভার্স হয়। সেলসম্যানরাই বেশি বলতে চায়, বেশি বলে, ক্লায়েন্টকে বলতে কম দেয়। এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, বিকজ আমি যত বেশি শুনবো আমি বুঝতে পারবো ক্লায়েন্টের আসলেই নিডটা কোথায়, ক্লায়েন্ট কোথায় আসলে সাফার করছে, এবং ওই সাফারিংটা বুঝে যখন সলিউশনটা মেক করতে পারবো, তখন বেশি কথা বলার দরকার নাই ভাই। খুব অল্প এবং প্রিসাইজ কথা মানুষ শুনতে পছন্দ করে, মানুষ বলতে বেশি পছন্দ করে। এই জন্য মানুষকে বলতে দিতে হবে, 80% বলতে দিতে হবে ক্লায়েন্টকে, 20% হচ্ছে নিজে ডেলিভার করতে হবে প্রিসাইজ ওয়েতে। আপনি যেখানে ক্লায়েন্টকে নিয়ে যেতে চান, খুব স্ট্রাকচার ওয়েতে যদি আপনি 20% কথা বলতে পারেন, গুড এনাফ সেলস ক্লোজের জন্য। অ্যাবসলিউটলি। মার ভাই, তাইলে ইভেন আমি ওই মেয়েকে কিন্তু পরের জনকে নেওয়া হয়েছে আর কি, আমার আগেরটাকে নিতে পারিনি, Right, বিকজ ও right. অনেক ভালো, ওর কনফিডেন্স আমাকে অনেক মুগ্ধ করেছে। Exactly. সিমিলারলি মেবি আপনার ক্ষেত্রে তাই হয়েছে যে ওই লোক আসলে আপনার কথা, আপনার কমিউনিকেশন, ওভারঅল আপনার সাপোর্ট এই বিষয়ে এতটাই মুগ্ধ হয়েছে যে সে আরেক জায়গায় পে করার পরেও
আপনার কাছে আবার চলে আসছে। দেখেন That's- ওই ভদ্রলোক কিন্তু ওভার ফোনই আমাকে বলতে পারতো যে মারুফ সাহেব আমি তো অলরেডি কিনে ফেলেছি, সো থ্যাংক ইউ আপনাকে, ডিল কিন্তু ক্লোজ হয়ে যেত। বাট ওনার সাথে আমার কমিউনিকেশনটাই এতটা ফ্রেন্ডলি কমিউনিকেশন ছিল, উনি সময় দিয়েছে সন্ধ্যার পরে ওনার বাসায়, উনি অফিস থেকে বাসায় গিয়েছে আমার জন্য, উনি খাবার অ্যারেঞ্জ করেছে। তার মানে উনি কিন্তু শুধুমাত্র অ্যাজ এ সেলসম্যান আমাকে ট্রিট করে নাই। রাইট। ওনার সাথে এর আগে যে আমার 3-4 বার কমিউনিকেশন হয়েছে, উনি বুঝতে পেরেছে যে এই মানুষটার কাছে ইনফরমেশন আছে, নলেজ আছে, সলিউশন আছে। সো রাইট। দ্যাটস দ্য রিয়ালিটি। মানুষকে এম্পাওয়ার করতে হবে, এজুকেট করতে হবে আপনার ক্লায়েন্টকে। আপনি যেই প্রোডাক্ট বা সার্ভিসই সেল করেন না কেন, আপনি যদি প্রপার ওয়েতে ক্লায়েন্টকে এজুকেট করতে পারেন, এই ক্লায়েন্ট কখনোই আপনাকে ছেড়ে যাবে না। দিস ইজ ফর শিওর। মারুফ ভাই, এখানে একটা আমার প্রশ্ন, ধরেন আমরা যারা সেলস নিয়ে কথা বলি অনেকেরই একটা প্রশ্ন থাকে, ভাই আপনি তো এখন এই সেক্টর নিয়ে কথা বলতেছেন, সো আপনি তো আমার সেক্টরটা নিয়ে কথা বলতেছেন না। রাইট। সেলস কি আসলে পুরোপুরি সেক্টর বেসড, পুরোপুরি আলাদা, নাকি আপনার কাছে কি মনে হয় কতটুকু ম্যাচ করে, কতটুকু আলাদা? সেলস ইজ ইউনিভার্সাল থট। ওকে। যে সুই বিক্রি করতে পারে সে এয়ারক্রাফটও বিক্রি করতে পারবে। সুই চমৎকার। এবং এয়ারক্রাফটের মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট টেকনিক্যাল পার্টটাতে কিছু নলেজ অ্যাডপ্ট করা। বাট 80% ইজ মাইন্ডসেট, 80% ইজ সলিউশন, 80% ইজ কমিউনিকেশন। রাইট। সো ওই কমিউনিকেশনের জায়গাটা যদি ঠিক থাকে, তখন আমি যেমনিভাবে অ্যাপার্টমেন্ট সেল করেছি, একইভাবে আমি সিমেন্ট সেল করেছি, এখন সেমভাবে আমি ইন্টেরিয়ার সেল করছি। ইটস অল অ্যাবাউট সেলস। তার মানে আমরা সেলস যেই সেগমেন্টেরই হোক না কেন, Exactly. অ্যাটলিস্ট 80 to 85% সিমিলার থাকে। সিমিলার থাকবে, আর রাইট। 15 to 20% হচ্ছে আপনার সেক্টর বেসড, আমার প্রোডাক্ট বেসড বা Exactly. টেকনোলজি বেসড একটু অ্যাডাপ্ট করতে হয়। এক্স্যাক্টলি। তার মানে আজকে যারা পডকাস্টটা দেখছে, এটা যেই কোনো সেগমেন্টের মানুষই দেখুক না কেন তার জন্য কার্যকর হবে, রাইট? খুব সহজ। আপনি যদি সাঁতার কাটতে পারেন, সুইমিং পুলে পারবেন, নদীতে পারবেন, পুকুরে পারবেন, সমুদ্রেও পারবেন। অ্যাবসলিউটলি। বাট তিনটা জায়গার পানি কিন্তু ডিফারেন্ট, ওয়েভ ডিফারেন্ট। সমুদ্রের পানি লবণাক্ত, তাই বলে তো আপনি সাঁতার কাটতে পারবেন না, বিষয়টা তো তা না। কিছু টেকনিক অবলম্বন করতে জাস্ট হবে আর কিছু কি। টেকনিক মেনটেন করতে হবে। আপনি যদি গাড়ি ড্রাইভ করতে পারেন, তাহলে টয়োটা করোলাও পারবেন, মার্সিডিজ বেঞ্জ চালাতেও পারবেন। বাট দুটোর মধ্যে হয়তো টেকনিক্যাল অনেক ডিফারেন্স থাকে। সেলস বেসিক জিনিস, সো বেসিক জিনিসটা 80% অলমোস্ট সেম থাকে, ম্যাক্সিমাম 20% টেকনিক্যাল ইস্যু বা প্রোডাক্ট নলেজ, ওই জিনিসগুলো আলাদা হয়, ক্লায়েন্ট সেগমেন্টের কারণে কিছু থট প্রসেস আলাদা হয়, দেন ওই অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে হয়। দ্যাটস ইট। থ্যাংক ইউ মারুফ ভাই। সো মারুফ ভাই, আমরা পরের সেগমেন্টটাতে যাওয়ার আগে আপনার কাছে লাস্ট প্রশ্ন দিয়ে করি, যারা রিয়েল স্টেটে আছে, ফ্ল্যাট বিক্রি করছে, সো আপনার এক্সপিরিয়েন্স থেকে তাদের সেলস এক্সিকিউটিভ বা কর্পোরেট সেলস যারাই থাকুক না কেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি 3 থেকে 5টা টিপস দেন তাদেরকে ভালো করার, এমন কোন 3টা বা 5টা আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি দিবেন, যে 3টা বা 5টা তারা মেনটেন করলে তাকে সেলসে ভালো করবে আর কি? আমরা যেটাকে বলতে পারি 5 কার্যকারী টিপস। আচ্ছা, ওকে। নাম্বার 1, রিয়েল স্টেট হচ্ছে একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট, রাইট? বাংলাদেশের কন্টেস্টে চিন্তা করলে ম্যাক্সিমাম কেসেস 1 কোটি টাকার উপরে প্রাইস এখন। সো 1 কোটি থেকে 20 কোটি টাকার মধ্যে ইউজুয়ালি ওঠানামা করে। সো এইখানে 8-10টা এফএমসিজি বা 5-10-15-20 হাজার টাকা প্রোডাক্টের মতো ওয়ান টাইম শর্ট টাইম চিন্তা করলে হবে না। ওকে। একটা ক্লায়েন্টের সাথে লং রানে আপনাকে লেগে থাকতে হবে। নাম্বার 1, তাহলে Number লং রানে one. লেগে থাকার মানসিকতা। লং রানে লেগে থাকার মানসিকতা। ওকে। নাম্বার 2, আপনি কখনোই আপনার প্রোডাক্ট সেল করার জন্য মিথ্যার অবলম্বন হবেন না। মানে অনেস্টি মেনটেন করতে হবে। অনেস্টি মেনটেন করতে হবে, কারণ একটা মানুষের অনেক দিনের অর্জিত সম্পদ দিয়ে একটা অ্যাপার্টমেন্ট পারচেস করে। শুধুমাত্র আপনি আপনার কমিশন বা আপনার জবটাকে সিকিউর করার জন্য আপনি যদি কোনো প্রকার ডিসঅনেস্টি করেন, রিমেম্বার, প্রকৃতি এটাকে ছাড় দিবে না। ছেড়ে দিবেন আপনাকে। কখনোই না। নাম্বার 2, নাম্বার 3 হবে এবার। নাম্বার 3, Right. আপনাকে ডেফিনেটলি অফিস আওয়ারের বাইরে গিয়ে কাজ করতে কমফোর্টেবল হতে হবে। বিকজ আমার ক্যারিয়ারে আমি যতটুকু দেখেছি, আমার সব বড় ডিলগুলো হয়েছে অফিস আওয়ারের বাইরে। দ্যাট ইজ Right. ফ্রাইডে, স্যাটারডে, সন্ধ্যার পর, ফজরের পর। সো এই টাইমগুলোকে বেছে নিতে হবে, বিকজ যেই ভদ্রলোক আপনার কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনবে সে হয়তো ব্যবসা করছে অথবা কোথাও জব করলেও গুরুত্বপূর্ণ পজিশনে মানে job টাইম করছে। ফ্রেমের বাইরে তার কাজ করা তার মানুষকে রেগুলার কাজের মধ্যে সে আপনাকে বেশি টাইম দিবে দিবে না। না, দিবে সে না। আপনাকে 15 মিনিট 20 মিনিট টাইম দিবে। 20 মিনিটে ভাই কোটি টাকার ডিসিশন মেক হয় না। না। সো তার কাছ থেকে আওয়ার্স টাইম নিতে হবে, যেই টাইমটাতে সে ফ্রি থাকে, এবং সে ফ্রি যখন থাকবে ওই টাইমটা আপনার জন্য কনভিনিয়েন্ট করে নিতে হবে। কেবলমাত্র তখনই সম্ভব হবে তাকে বেটার সলিউশন দেয়া, এবং সে আপনার প্রতি তখন ডিপেন্ডেন্ট ফিল করবে।
ওকে। নাম্বার 4, অবশ্যই আপনাকে প্রোডাক্ট নলেজে দক্ষ হতে হবে। যদিও আপনি সেলসম্যান, আপনাকে বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ থাকতে হবে, বেসিক আর্কিটেকচার নলেজ থাকতে হবে, বেসিক এয়ার লাইট সার্কুলেশনের ফাংশনগুলো আপনাকে বুঝতে হবে। সো এই টেকনিক্যাল পার্টটা ম্যাক্সিমাম সেলসম্যানরা ভুলে যায়। পারি তো না, ভুলে তো পরে হ্যাঁ, কাহিনী। মনে করে একটু টাফ, এই জন্য এটাকে তারা স্টাডি করতে চায় না। বাট আসলেই কোনো কিছু রকেট সায়েন্স না। আপনি যদি একটু সময় নিয়ে 1 মাস 2 মাস বা হার্ডলি 3 মাস লাগবে, আপনি যদি স্টাডি করেন, সেলসম্যান যখন দেখবে আপনি টেকনিক্যাল ইস্যুগুলি নিয়ে অনেক কথা বলছেন, তখন কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। নাম্বার 5, রিলেশনশিপ। ও There ফ্যান্টাস্টিক। is no alternative is relationship. লাক্সারি প্রোডাক্ট, কোটি টাকার অ্যাপার্টমেন্ট আপনি বিক্রি করবেন শুধুমাত্র আপনার প্রোডাক্ট ভালো বলে, শুধুমাত্র আপনার ব্র্যান্ড ভালো বলে? নো, বিকজ কাস্টমার আপনার প্রোডাক্ট কিনে না, কাস্টমার আপনাকে পারচেস করে। সো আপনি যদি তার সাথে রিলেশনশিপ মেক করতে পারেন, সে আপনার উপরে ডিপেন্ড করবে, রিলাই করবে, দেন আপনার প্রোডাক্টের উপরে ডিপেন্ড করবে অ্যান্ড ইনভেস্ট করবে। সো আই বিলিভ এই 5টা জিনিস যদি রিয়েল স্টেট সেলসম্যানরা আয়ত্ত করতে পারে, একটু চেষ্টা করে, আই বিলিভ রিয়েল স্টেটে পারফর্ম করা অনেক ইজি। আর ভাই তাহলে 5টা যেটা বলেছেন আমি একটু সামারাইজ করতে চাই, Please, তাহলে recap. অনেকের জন্য সুবিধা হবে। নাম্বার 1 হচ্ছে যে লং রানে আমার এই কাস্টমারকে সময় দিয়ে অনেক দূর যাইতে হবে, সেজন্য লং রানে যাওয়ার মানসিকতা, শর্ট টার্ম না খেলা, কনসিস্টেন্ট হইতে হবে। কনসিস্টেন্ট হওয়া। নাম্বার 2 হচ্ছে অনেস্টি। নাম্বার 3 আপনি বলেছেন যে টাইম ফ্রেম মেনটেন করে হবে না, মানে আপনার টাইম ফ্রেমের বাইরেও, অফিস আওয়ারের অফিসারের- আইলে কাজ করতে হবে। অফিসারের বাইরেও কিছু কাজ করতে হবে আর কি, মানে কাস্টমারের যে সময়টাতে সুবিধা হয়। এক্স্যাক্টলি, নাম্বার 4 আপনি যেটা বলেছেন তাকে প্রোডাক্ট নলেজে অনেক দক্ষ হতে হবে, রাইট। যত বেশি দক্ষ হবে তত বেশি সে ভালো করবে। নাম্বার 5 আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে রিলেশনশিপ, এটা কোনো আসলে বিকল্প নাই। রাইট। থ্যাংক ইউ, ইটস এ ভেরি গুড সাইন। সো মারুফ ভাই, আমরা তো রিয়েল এস্টেট নিয়ে কথা বললাম, এবার আমরা একটু যেতে চাই ইন্টেরিয়ারে, যেটা আসলে আপনার মেইন জায়গা। ইন্টেরিয়ার, এখানে যারা সেলসে কাজ করে তাদের সাথে যারা টার্গেট কাস্টমার, তাদের সঙ্গে একটা খুবই মিসম্যাচ হয় অনেক ক্ষেত্রে, আমরা যেটা দেখি। এবং আমরা যারা সাধারণ পিপল, আপনি কিছু যদি মনে না করেন আমি একটু ভাষায় বলতে চাই। প্লিজ। আমরা অনেকেই মনে করি আর কি যে ইন্টেরিয়র লোকজন আসলে গলা কাটে। ট্রু, ট্রু রিয়ালিটি। আপনি বলছেন ট্রু রিয়েলিটি, তার মানে Exactly. আমি যে সেলসের লোক, আমি এরকম জায়গায় কিভাবে হ্যান্ডেল করব? আমি একজন কাস্টমার, লাইক আমি মনে করছি যে মারুফ ভাই হচ্ছে ইন্টেরিয়র লোক, এরা আসলে কখনোই সঠিক তথ্য দেয় না। অনেক ক্ষেত্রে যেটা করে যে 60,000 টাকার বাজেট দিয়ে 1 লাখ টাকা নামায় ফেলে, অথবা 1 লাখ টাকার বাজেট দিয়ে 5 লাখ টাকা কাজ করায়, আর ম্যাক্সিমাম সময় এরা গলা কাটে। এক্স্যাক্টলি। এটা আসলে বাস্তবতা কি? এটার বাস্তবতাটা ঠিক, একদম মার্কেটের স্টিল টুডে যদি আমি বলি, এই রিয়ালিটিটা এক্সিস্ট করছে। ইন্টেরিয়ার এবং কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেই আসলে বাংলাদেশে এখন পর্যন্ত এইভাবে চলে আসছে। এবং এইভাবে চলার কারণে যে আপনি দেখবেন, মানুষের কিন্তু আস্থাহীনতার একটা জায়গা আছে। মানুষ রিয়েল এস্টেটের কথা শুনলে ভয় পায়, যে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনছি, বলছে 3 বছর দিবে, তো 8 বছর পরে গিয়ে বলছে এখন 1 লাখ টাকায় হয়ে যাবে, পরবর্তীতে বলবে সিমেন্টের দাম বেড়েছে, রডের দাম বেড়েছে, আরও 20 লাখ টাকা বেশি নিয়ে নিবে কিনা। এবং এই ব্যাড প্র্যাকটিসটা বাংলাদেশে গত 20-30 বছর ধরে হয়ে আসছে, এবং এই কারণেই মানুষের অনাস্থাহীনতা এত বেশি। অ্যাট দ্য সেম টাইম আমরা 2014 সাল থেকে ইন্টেরিয়র স্টুডিও বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করছি। আমরা যখন বাংলাদেশে ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করা শুরু করলাম, তার অন্যতম প্রধান একটা উদ্দেশ্য ছিল মার্কেটের এই ডিসঅনেস্টিটাকে কিভাবে আমরা রিজলভ করতে পারি। আমি যখন রিয়েল স্টেটে ছিলাম, মার্কেটের এই গ্যাপটা খুঁজে বের করার চেষ্টা করেছি, কোথায় কোথায় ক্লায়েন্টরা সাফার করছে ইন্টেরিয়র করতে গিয়ে। প্রত্যেকটা জায়গা পয়েন্ট আউট করে ইন্টেরিয়র স্টুডিওর যাত্রা শুরু হয় 2014 সাল থেকে, এবং 2014 থেকে 2025 এই 11 বছরে আমরা 600+ মানুষকে এই প্রবলেমের সলিউশন প্রোভাইড করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এর থেকে অনেক বেশি সংখ্যক ক্লায়েন্ট যারা আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ইন্টেরিয়ার সেবাটা নিতে পারেনি, অন্য কোথাও থেকে নিয়েছে, তাদেরকে আমরা প্রপার গাইডলাইনটা দিয়েছি কি করলে এ ধরনের প্রবলেম থেকে সলিউশন মেক করা যায়। নর্মালি কি হয় ভাই, নর্মালি যেটা হয়, আমরা একজন সোকল কন্ট্রাক্টরকে ডাকি অথবা একজন মিস্ত্রিকে ডাকি এবং বলি আমার বাসাটা ইন্টেরিয়ার করে দাও। তখন তারা যেটা হয়, সে জানে এই বাসাটা করতে 100 টাকা লাগবে, বাট সে 50-60 টাকা বলে স্টার্ট করে এবং মনে করে যে কাজ হাফ ডান হয়ে যখন আমি প্রাইস বাড়াবো তার তো করতেই হবে।
বাট এইটা ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করে দিয়েছে। এবং আলহামদুলিল্লাহ শুধু ইন্টেরিয়র স্টুডিও না, এখন আমি বলবো হাতে গোনা 10 থেকে 12টা কোম্পানি আছে। আমরা বাংলাদেশের ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই, এবং এই 10-12টা কোম্পানি মিলে এথিক্যালি এই আমরা ভালো প্র্যাকটিসটা করছি। আমরা যখন কোনো ক্লায়েন্ট যখন ইন্টেরিয়র করার জন্য আসে, আমরা তাকে ওভারঅল একটা বাজেট প্ল্যানিং ধারণা দিই, পরবর্তীতে তার জন্য একটা লেআউট ডিজাইন তৈরি করি, লেআউট ডিজাইনটা পছন্দ হলে তার জন্য 3D ভিজুয়াল ডিজাইন তৈরি করি, 3D ভিজুয়াল ডিজাইনটা যখন পছন্দ হয়ে যায় তখন তার জন্য ম্যাটেরিয়াল সিলেকশন করি, এ ক্যাটাগরি ম্যাটেরিয়াল, বি ক্যাটাগরি ম্যাটেরিয়াল, সি ক্যাটাগরি ম্যাটেরিয়াল তাকে দেখাই, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়ালের সুবিধা কী অসুবিধা কী ডিটেইলে তাকে এক্সপ্লেইন করি, এবং কোন ম্যাটেরিয়ালের প্রাইজিং কেমন হবে সেটা এক্সপ্লেইন করি, এবং পুরো প্রজেক্টের একটা বিওকিউ তৈরি করি, যে এই BOQ মানে বিল অফ কোয়ান্টিটি, Okay. আপনার এই ডিজাইন অনুযায়ী আপনার পুরো বাসাটা যদি করতে হয় টোটাল কত টাকা লাগবে, Okay. এবং আমরা যে বিওকিউটা তৈরি করি তার থেকে 1 টাকা বেশিও লাগে না, 1 টাকা কমও লাগে না, বিকজ প্রত্যেকটা কাজ হচ্ছে আমাদের এখানে একজন আর্কিটেক্ট কাজ করে, একজন সিভিল ইঞ্জিনিয়ার কাজ করে, একজন ইন্টেরিয়ার ডিজাইনার কাজ করে, এবং ডেফিনেটলি একজন প্রজেক্ট ম্যানেজার কাজ করে। এই 3টা ডিপার্টমেন্ট যখন এক হয়ে একটা বিওকিউ আমরা তৈরি করি, এখানে কোনো প্রকার ফাঁকফোকর থাকে না, এবং ক্লায়েন্টকে আমরা অ্যাওয়্যার করতে পারি যে লুক, তোমার বাজেট 10 লাখ টাকা, 10 লাখ টাকা যদি হয় ডিজাইনটা এমন হবে, এবং এই প্রাইসের মধ্যে এই ব্র্যান্ডের এই কোড নাম্বারে এই ম্যাটেরিয়ালটা আমরা ইনশিওর করতে পারবো, দেন ক্লায়েন্টের জন্য সহজ হয়। বাট দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে হাজার খানেকের মতো ইন্টেরিয়ার কোম্পানি আছে, বাট 10 থেকে 12টা কোম্পানির বেশি নাই যারা এই ধরনের প্রফেশনাল সাপোর্ট দিতে পারে। এই জন্য মার্কেটের এই বাজে ব্র্যান্ডিংয়ের অবস্থা, যে ইন্টেরিয়ার মানেই হচ্ছে মানুষের গলা কাটা। আসলে ইন্টেরিয়ার মানে গলা কাটা না। আপনার ম্যাক্সিমাম কেসেস যেহেতু আনস্কিল কোম্পানিগুলো মানুষকে সাপোর্ট দিচ্ছে, এবং ম্যাক্সিমাম ক্লায়েন্টরা প্রপার প্রতিষ্ঠানকে খুঁজে বের করতে পারে না। এই মুহূর্তে ইন্টেরিয়র স্টুডিওতে 55 জন ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট কাজ করছে, যেইটা বাংলাদেশে ম্যাক্সিমাম কোম্পানিতে নাই। আপনি ম্যাক্সিমাম কোম্পানি দেখবেন একটা ফেসবুক পেজ ওপেন করে তার বাসায় বসে ইন্টেরিয়র কোম্পানি রান করছে, তার হাতে হয়তো 2জন মিস্ত্রি আছে, 2জন কন্ট্রাক্টর আছে, তাদেরকে নিয়ে কাজ করছে। না, দিস ইজ নট ইন্টেরিয়র ডিজাইন। আপনার যদি ইন্টেরিয়র প্রতিষ্ঠান হতে হয়, একটা কনসালটেন্সি ফার্ম হতে হয়, অবশ্যই আপনার প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট আর্কিটেক্ট থাকতে হবে, গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার থাকতে হবে, গ্র্যাজুয়েট ইন্টেরিয়র ডিজাইনার থাকতে হবে, এবং ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট প্রজেক্ট অপারেশন ডিপার্টমেন্ট থাকতে হবে। সো এই সেট আপ নিয়ে কোম্পানি খুবই কম আছে, এবং এই সেট আপ নিয়ে 10 থেকে 12টা কোম্পানির বেশি পাবেন না। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এই টপ লেভেলের 10-12টা কোম্পানিকে দিয়ে যদি আপনি কাজ করেন, কখনোই আপনাকে সাফারিংয়ের শিকার হতে হবে না, বিকজ দে অল আর প্রফেশনাল। শুধু ইন্টেরিয়র স্টুডিও প্রফেশনাল না, এই 10-12টা কোম্পানি প্রত্যেকেই ভালো কাজ করে, তারা মানুষের লাইফে সলিউশন মেক করতে চায়, এবং তারা আপনার সম্পদের সঠিক নিশ্চয়তা প্রদান করে। লেটসে আপনি ঢাকাতে 1000 স্কোয়ার ফিট একটা বাসা পারচেস করলেন, Okay. আমরা ধরে নিতে পারি 1 কোটি টাকা দাম। আপনি যদি ইন্টেরিয়র ডিজাইন না করে ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনে আপনি বাসাটা মেনটেন করেন, আমি বলবো আপনি মিনিমাম 30 লক্ষ টাকা লস করছেন। কেন? রিজন, আপনি যদি 1000 স্কোয়ার ফিটের একটা বাসা পারচেস করেন এবং ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার পারচেস করে আপনি আপনার স্বাভাবিক জীবন তৈরি করেন, তাহলে যেটা হবে, আপনি জানেন আপনার ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, আপনি যে মার্কেট থেকে যে আলমিরাটা কিনে আনছেন ওটা 7 ফিট, আপনার এখানে একটা ওয়াল আছে 6 ফিট, আপনি মার্কেট থেকে যে আলমিরাটা কিনে আনছেন এটা চওড়ায় 5 ফিট, তার মানে উপরে 3 ফিট জায়গা আপনার ওয়েস্টেজ হচ্ছে, সাইডে আরও 1 ফিট জায়গা ওয়েস্টেজ হচ্ছে। এইভাবে করে আমাদের স্ট্যাটিস্টিক বলে 1000 স্কোয়ার ফিট একটা বাসায় অলমোস্ট 300 স্কোয়ার ফিট জায়গা আনইউটিলাইজ থাকে, এবং ওই 300 স্কোয়ার ফিট জায়গায় আপনার উপরে ধুলাবালি পোকামাকড় হয়, এবং ওখানে আপনার ঝাড়ুটা নিয়ে রাখেন, একটা বালতি এনে রাখেন, Right. আপনার অ্যাস্থেটিক বিউটি নষ্ট হয়, এবং পুরো বাসাটাকে অগুছানো মনে হয়। তার মানে আপনি কেন 1000 স্কোয়ার ফিটের বাসা কিনবেন? রেদার আপনি যদি 700 স্কোয়ার ফিটের একটা বাসা 70 লাখ টাকা দিয়ে পারচেস করেন, এবং 10 লাখ টাকা দিয়ে যদি প্রফেশনাল একটা ইন্টেরিয়র কোম্পানি হায়ার করেন, তাও আপনার 20 লাখ টাকা সেভ হচ্ছে। তার মানে প্রপার ইন্টেরিয়র প্রতিষ্ঠানকে যদি আপনি ইন্টেরিয়র ডিজাইন করান, আপনার রিসোর্সের সঠিক ব্যবহারটা হয়, আপনার লাইফস্টাইলটা ইমপ্রুভ হয়, অ্যাট দ্য সেম টাইম আপনার প্রোডাক্টিভিটি অনেক 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 বেড়ে যায়। আমার ভাই, থ্যাংক ইউ। এখানে আমার কাছে অনেকগুলো লার্নিং, তার মধ্যে অন্যতম যে জিনিসটা মনে হয়েছে যে আমরা যারা স্পেশালি মধ্য আয়ের মানুষ, জি, তারা যে সকল ফ্ল্যাটগুলো কিনে, রাইট, আমরাই তাহলে ভুলটা বেশি করতেছি। আমার কাছে তাই মনে হয়েছে। এক্স্যাক্টলি। কারণ আমরা কিনে মানে
ইন্টেরিয়রের জন্য আলাদা 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ করবো, এটা আসলে চিন্তাই করি না। রাইট। মনে করি যে 1 কোটি টাকা দিয়ে এটা কিনছি, ভাই এরপরে ফার্নিচার বসায় নিব। কিন্তু আপনি যেটা মাত্র হিসাবে করে বললেন এক্স্যাক্টলি। যে আমার এটা ইউজ করার কারণে, মানে নরমালি ফার্নিচার ইউজ করার কারণে আমার প্রায় 200-300 স্কোয়ার ফিট জায়গা এমনিতেই আমি নষ্ট করে ফেলতেছি। আসলে তো তাই। 1000 স্কোয়ার ফিট বাসা হলে 300 স্কোয়ার ফিট আপনার অপচয় হবে। Right. 2000 স্কোয়ার ফিট বাসা হলে 600 স্কোয়ার ফিট বাসা অপচয় হবে। আমি কেন বাসা কেনার সময় বেশি টাকা দিয়ে বেশি স্পেস কিনবো, বাট যেটার কোনো ইউটিলিটি নাই? ওয়াই? সো এই ক্যালকুলেশনগুলো অ্যাজ এ কনসালটেন্ট আমরা প্রোভাইড করি। সো কেউ যদি অ্যাপার্টমেন্ট পারচেস করার আগে আমাদের কাছ থেকে পরামর্শ নেয়, তাদের সম্পদের সঠিক ব্যবহারটা এনশিওর হয়। ভেরি গুড। তার মানে আপনারা হচ্ছে এখানে এই টাইপের একটা সার্ভিসও দিয়ে থাকেন। এক্স্যাক্টলি, ভেরি গুড। এক্স্যাক্টলি। তো এখন আমার পরের যে প্রশ্নটা চলে আসে যে আমি একজন সাধারণ মানুষ, জি। আমি কিভাবে সেই সো কল্ড, আপনারা যেটা বললেন যে 10-12টা কোম্পানি যারা হচ্ছে খুব প্রফেশনাল আর 1000 মতো আছে যারা নন প্রফেশনাল, আমি এই 10-12 জনকে খুঁজে পাবো মানে কিভাবে? খুব কঠিন ওয়ে না ইফতি ভাই। আপনি সারা জীবন কষ্ট করে যেই 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা জমিয়েছেন একটা অ্যাপার্টমেন্ট কেনার জন্য, সো আপনি যদি এখানে একটু সময় বের করতে না পারেন, এটা খুবই দুঃখজনক। বিকজ আপনার এই 1 কোটি টাকা ইনকাম করতে গত 20 বছর লেগেছে, আর আপনি শুধুমাত্র এই যখন ইন্টেরিয়র করতে যান তখন শুধুমাত্র 10 মিনিট 15 মিনিট সময় দিবেন, দিস ইজ নট জাস্টিফাইড। আমি বলবো অবশ্যই আপনি গুগলে সার্চ করবেন। এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক খুবই পপুলার। ফেসবুকে আপনি শর্ট লিস্টেড করতে পারেন। আপনি 10টা কোম্পানিকে শর্ট লিস্টেড করেন, তাদের অফিস ভিজিট করেন, তাদের এক্সপার্টদের সাথে কথা বলেন, তাদের ওখানে দেখেন যে গ্র্যাজুয়েট আর্কিটেক্ট আছে কি না, গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার আছে কি না, গ্র্যাজুয়েট ইন্টেরিয়ার ডিজাইনার আছে কি না, প্রজেক্ট অপারেশন স্মার্ট টিম আছে কি না। এই জিনিসগুলো অবশ্যই আপনার জাস্টিফাই করা উচিত। অনেক ক্লায়েন্টরা যে এই ভুলটা করে, ওকে আমি তো অ্যাপার্টমেন্ট করেছি, আমি কেন ইন্টেরিয়ার কোম্পানির অফিসে যাব, তোমরাই শুধু আমার কাছে আসো। সো দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিসকনসেপশন। বিকজ আপনি শুধুমাত্র অন্ধের উপরে ইন্টেরিয়ার কোম্পানি থেকে 2জন লোক এনে তার সাথে কথা বলে কাজটা দিয়ে দিয়েন না, কখনই এই কাজটা করবেন না। অবশ্যই আপনি 10টা কোম্পানি না হোক, অন্তত 3টা কোম্পানি শর্ট লিস্টেড করেন, 5টা কোম্পানি শর্ট লিস্টেড করেন, তাদের সাথে বসেন। বিকজ শুধুমাত্র যেটা টাকার ব্যাপার তাই না, এটা আপনার সারা জীবনে একটা স্বপ্নের ব্যাপার, আপনার স্বপ্নের ঘর হতে যাচ্ছে। এখানে অবশ্যই আপনাকে সময় বের করতে হবে, শত ব্যস্ততার মধ্যে আপনাকে সময় বের করতে হবে, এবং এইখানে প্রপার টাইমটা আপনাকে ইনভেস্ট করতে হবে। যেই মানুষ 2 কোটি টাকা অর্জন করেছে সে এতটা অবুঝ না। তাকে, সে যদি শুধুমাত্র হয়, সে যদি একটু টাইম বের করে, সে যদি একটু প্রায়োরিটি লিস্টে রাখে ইন্টেরিয়ার ডিজাইন সিলেক্ট করার সময়, একটু সময় বের করে 2টা 3টা প্রতিষ্ঠান ভিজিট করে, সে তাহলে সে নিজেই পারবে। ডিসিশন মেক করতে পারবে সে এই কোম্পানির সাথে যাবে কি যাবে না। সো দিস ইজ ভেরি ইজি টাস্ক। থ্যাংক ইউ মার ভাই। আই থিঙ্ক অনেকেই সেটা হয়তো বা করবে। এবার আমার কাছে, আপনার কাছে যে পরের প্রশ্নটা আমার, সেটা হচ্ছে এই সেগমেন্টে যারা সেলসে কাজ করে, সেলসে কি ইঞ্জিনিয়াররা কাজ করে নাকি সাধারণ সেলসের এক্সিকিউটিভ লেভেলে গ্র্যাজুয়েট কমপ্লিট করে আসা মানুষরা কাজ করে? কারা কাজ করে এখানে? এই ইন্ডাস্ট্রিতে দুটো ব্যাপারই ঘটে, এবং দুটো ব্যাপার ঘটার কারণে বিষয়টা একদম ডিজাস্টার হয়ে যায়। ম্যাক্সিমাম কোম্পানি যেহেতু এসএমই ধরনের কোম্পানি, এখানে প্রপার ট্রেইনড আপটা হয় না। যারা আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার সেলসে যাচ্ছে, তারা প্রপার সেলস টোনটা বোঝে না, তারা সেলসের যে ক্রাইটেরিয়া এটা বোঝে না, তারা শুধুমাত্র টেকনিক্যাল ইস্যুগুলি নিয়ে কথা বলে এবং ক্লায়েন্টের পালস বুঝতে পারে না। এবং এই কারণে যেসব কোম্পানিতে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টরা কাজ করছে, পারফরমেন্স খুব একটা ভালো না। অন দ্য আদার হ্যান্ড, যে কোম্পানিতে সেলসম্যানরা কাজ করছে, তাদেরও প্রপার ট্রেনিংটা থাকে না টেকনিক্যাল পার্টগুলোতে। বিকজ ম্যাক্সিমাম তো এসএমই কোম্পানি, তারা আসলে সেলসম্যানদেরকে প্রপার টেকনিক্যাল নলেজটাই দিতে পারে না। সো এই জন্য এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পারফরমেন্সের একটা ঘাটতি থাকে। আমাদের প্রতিষ্ঠানে আমরা যেটা যেটা করে থাকি, আমাদের আর্কিটেক্টরাই হচ্ছে সেলস পারসন। ওকে, তাদেরকে আপনারা সেলসের ট্রেনিংটা করিয়েছেন আর কি? আমরা তাদেরকে ধারাবাহিকভাবে সেলসের ট্রেনিংগুলো দিতে থাকি। আমাদের একদম প্রথম যেই কাজটা করে থাকি, তাদেরকে আমরা কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে তৈরি করি। ওকে। নেক্সট পার্টে এসে তাদেরকে আমরা চেষ্টা করি সেলসের নলেজগুলো দেওয়ার জন্য। পরবর্তী পার্টে ডেফিনেটলি, যেহেতু তারা আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার, তাদের জায়গাটাকে কিভাবে, এই তাদের যেই টেকনিক্যাল নলেজটাকে কিভাবে করে সেলসের সাথে ট্যাগ করলে সেলসটা ক্লোজ হয়, ওই টেকনিকে নিয়ে যাই। সো এই 3টা পার্টে যেহেতু আমরা কাজ করে। এডুকেট করার ট্রাই করি, এই জন্য আমাদের জন্য কিছুটা সহজ হয়। তার মানে এখান থেকে আমরা একটা মেসেজ দিতে চাই যারা কিনা আপনাদের 10-12টা কোম্পানির বাইরে 1000 কোম্পানি আছে তাদেরকে, যে আপনারাও কিন্তু ওনাদের এই ফর্মুলাটা ফলো করতে পারেন। এক্স্যাক্টলি। যে ইঞ্জিনিয়ারদেরকে এনে ট্রেন্ড করানো, রাইট। ওনাদেরকে ছেড়ে দিলে হবে না, কারণ ইঞ্জিনিয়ার আসলে সারা বছর যা শিখছে
আর কমিউনিকেশন ইজ ডিফারেন্ট গেম, বা সেলস ইজ ডিফারেন্ট গেম। সো সেই জায়গাটা থেকে ওনাদেরকে যদি একটু ট্রেন্ড করা যায় প্রপারলি, তাহলে এনারাই আপনাকে খুব ভালোভাবে সেলসটা দিতে পারবে। Exactly. কারণ উনি যতটা টেকনিক্যাল টার্মে কথা বলতে পারবে, এটা আবার নর্মাল সেলসের লোক আসলে পারবে না। ট্রু, সো সেই জায়গাটা থেকে কিন্তু ওনাকে যদি ট্রেন্ড করা যায়, রাইট, ইট উইল বি দ্য রাইট অ্যাসেট ফর ইউ। এক্স্যাক্টলি। সেকেন্ড ওয়ান হচ্ছে, এখন আমি আসলে ধরেন একবারে লেইম্যান একটা প্রতিষ্ঠান, ইন্টেরিয়র Right. ফার্ম, হ্যাঁ, একবারে নর্মাল। সো আমার লোকজনকে আমি কাস্টমার সিলেকশনটা করব কিভাবে, বা কাস্টমার খুঁজে পাবো কোথায়? এটা একটা বড় জায়গা না, মানে মানে কার কাছে গিয়ে আমি আসলে এটার প্রস্তাবটা দিব কিভাবে? আমি কি শুধুমাত্র কি ফেসবুকের লিড খুঁজে বের করবো, নাকি আমার আসলে কোনো নির্ধারিত কিছু জায়গা আছে যেখান থেকে আমি চাইলে কাস্টমারকে পিক করতে পারি, যেখানে গিয়ে আমি প্রেজেন্টেশন দিব? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নরমালি আমাকে দেখতে হবে যে আমার যে প্রতিষ্ঠানটা, আমি আসলে কোন সেগমেন্টকে ক্যাটার করি। আমি আসলে লাক্সারি সেগমেন্টের ক্লায়েন্টকে ক্যাটার করি, নাকি আমরা একদম মিড বাজেটের সেগমেন্টকে ক্যাটার করি, নাকি লোয়ার আমি বাজেট? হ্যাঁ, নাকি লোয়ার বাজেটের ওকে। ক্যাটার করি, নাকি আমি হচ্ছে রেসিডেন্সিয়াল প্রজেক্ট এক্সপার্ট, নাকি আমি কমার্শিয়াল প্রজেক্ট এক্সপার্ট। আমার কাছে So, না এখানে একটা খুবই মিস্টিরিয়াস কথা আপনি বললেন জি। ভাই, এটা আমার কেন জানো, মানে বাংলাদেশ অ্যাসপেক্টে আপনি বলেন নাই আর কি, হ্যাঁ। জি, বাংলাদেশে কমন লোকজন খালি বলে যে ভাই আমি তো সব পারি, আমি লাক্সারিও করাই, আমি মিট করাই, আমি এটা করাই, আমি ওইটা করাই, সব, মানে উনি মাস্টার সবই। এক্স্যাক্টলি। এখন আপনি তো বললেন না, এখানে একটু আসলে সেগমেন্টাইজ করা দরকার। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলেই আপনি কোন কোন সেগমেন্টে এক্সপার্ট। আপনি যদি রেসিডেন্সিয়াল প্রজেক্ট এক্সপার্ট হন, আপনার জন্য খুবই কষ্টকর কমার্শিয়াল এক্সপার্ট হওয়া। আপনি যদি কমার্শিয়াল এক্সপার্ট হন, আপনার জন্য খুবই কষ্টকর রেসিডেন্সিয়াল এক্সপার্ট হওয়া। আপনি যদি লাক্সারি সেগমেন্টে খুব এক্সপার্ট হন, তাহলে কিন্তু লোয়ার বাজেটে আপনি খুব একটা ভালো কাজ করতে পারবেন না, না পারাটাই খুবই স্বাভাবিক। আমরা যদি আমাদের ইন্টেরিয়র স্টুডিওর কথা বলি, গত 10 বছর আমরা 2014 সাল পর্যন্ত মোস্টলি লাক্সারি সেগমেন্ট নিয়ে কাজ করেছি, 24 পর্যন্ত। 2024 পর্যন্ত। বাট যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো, আমরা একটু স্টাডি করলাম, চিন্তা করলাম আগামী 2-3 বছর লাক্সারি সেগমেন্টের কাজ কমে যাবে। আমাদেরকে আসলে মিড সেগমেন্টে কাজ করতে হবে, যেই বাসাগুলো 10 থেকে 20 লাখ টাকার মধ্যে ইন্টেরিয়ার করতে হয়। সো এই সেগমেন্টে কাজ করতে হলে আমি কমপ্লিটলি নতুন টিম তৈরি করলাম এই সেগমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং এই মিড সেগমেন্টের জন্য আমার পুরো প্রসেসকে আমি চেঞ্জ করলাম, টিম ডেভেলপ করলাম, এবং এই মিড সেগমেন্টকে আমি ক্যাটার করা শুরু করেছি। সো আমি যদি একই মানুষ দিয়ে 5,000 স্কোয়ার ফিটের বাসা করাই, একই মানুষ দিয়ে 1,000 স্কোয়ার ফিটের বাসা করাই, কখনোই ভালো পারফরমেন্স হবে না, বা হলেও আমি আমার রিসোর্সের প্রপার ইউটিলাইজেশনটা হবে না। বিকজ 5,000 স্কোয়ার ফিটের বাসার যে ইঞ্জিনিয়ার কাজ করে, তাকে তো মানে কয়েক লাখ টাকা স্যালারি দিতে হয় আমাকে, এবং সেই কয়েক লাখ টাকা স্যালারি দেওয়ার রিসোর্সকে যদি আমি আবার 1,000 স্কোয়ার ফিটের বাসায় ইনভলভ করি, পোষাবে না তাহলে তো। আমি তো লুজ করব, ব্যবসা হারায় ফেলবো। সো এই জায়গাগুলো আমি যখন ব্যবসা চিন্তা করব, আমাকে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এবং যে আসলে সব কিছু পারে, সে আসলে কিছুই পারে না। সো অবশ্যই আপনাকে স্পেসিফিক হইতে হবে। ভাই, আপনি যদি 5 লাখ টাকার ইন্টেরিয়ারের প্রজেক্ট করেন, তাও কোটি টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ঠিক Right. একইভাবে আপনি যদি কোটি টাকার প্রজেক্টও করেন, তাও কোটি টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। বাট আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি কোনটা করতে চান। কোনোটাই খারাপ না, কোনোটাই ভালো না, বাট দুটোই রাইট। বাট আপনাকে যে কোনো একটা বেছে নিলে আপনার জন্য সহজ হবে। একটা বেছে নিয়ে আপনি যখন 5-7 বছর কাজ করে নিজের কোম্পানিটাকে দাঁড় করিয়ে ফেলতে পারবেন, তখন আপনি এক্সপ্যানশনের কথা চিন্তা করতে পারেন, তখন আপনি ডিফারেন্ট ক্লায়েন্ট সেগমেন্টের কথা চিন্তা করতে পারেন, তখন আপনার জন্য সহজ হবে। বাট শুরুতে অবশ্যই স্পেসিফিক হইতে হবে এবং খুব নিশ প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে হবে। মারুফ ভাই, তাহলে এখান থেকে খুব ক্রিস্টাল ক্লিয়ার একটা মেসেজ, যারা আসলে মালিক পক্ষ আছে, যারা এই বিজনেস করছে, তথাপি সেলসে যারা আছে তাদের জন্য হয়তো বা পাবে। সেটা হচ্ছে, আপনি বলছেন যে আপনার টোটালি একটা স্পেশালাইজড, কোন জায়গাটা আপনি স্পেশালাইজড সেটা Exactly. নিয়ে একটু মুভ করা। আমি কি লাক্সারিতে, মিড লেভেল, লো লেভেল, অথবা আমি কি রেসিডেন্সিয়াল নাকি কমার্শিয়াল? রাইট, সো যখন আমার ওই বিষয়টা তৈরি হবে, স্পেশালিটিটা, তখন কিন্তু বাজারেও একটা মারাত্মক এটা নিয়ে প্রভাব Exactly. পড়ে, এবং সবাই তখন আমাকে এই সেগমেন্টে বলে দেয় যে এই সেগমেন্টে যেন অমুকে, আপনি ওনার কাছে চলে যান। এক্স্যাক্টলি। আমি অ্যাজ এ সেলস লিডারশিপ ট্রেনার, দ্যার আর সো মেনি কলস আই হ্যাভ রিসিভড যে ইফতি ভাই, অমুক কোম্পানির ওই হেড অফ এইচআর বলছে আপনি এই লাইনে নাকি আপনিই ভালো, সো সেজন্য আমার এমডি বলছে যে আপনাকেই নেওয়ার জন্য। কেন? আমি সেলস লিডারশিপ এই জায়গাটা নিয়ে, তার মানে এই একটা পার্টিকুলার সেগমেন্টকে আলাদা করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আমার কাছে যখন আবার অন্য ট্রেনিং আসে, যেমন এর মধ্যে একটা কাস্টমার সার্ভিসের ট্রেনিং আসছে আমার কাছে, এবং এটা একদিনের ট্রেনিং,
এবং এই কাস্টমার সার্ভিসের ট্রেনিং সাধারণত আমি করাই কোনটা সেলসের সাথে কাস্টমার সার্ভিস জড়িত সেটাকে করাই, রাইট। কিন্তু ওইখানে কাস্টমার সার্ভিসটা একটু ডিফারেন্ট। ওনাদের একটা ইন্টারনাল সাপ্লাই চেইন এবং ফ্যাক্টরি, সেখানকার কাস্টমার সার্ভিস ইন্টারনাল। তো আমার কাছে মনে হয়েছে আই এম নট এক্সপার্ট অন ইট, এটা আরেকজনের খেলা। এক্স্যাক্টলি। দেন আমি অন্য একজন ট্রেনারকে, আমি নাম বলছি না, আর আমি আরেকজন ট্রেনারকে রেকমেন্ড করে ওই কোম্পানিকে আবার কানেক্ট করিয়ে দিয়ে আমি দেখলাম যে গতকালকে উনি ট্রেনিংটা করিয়েছেন ইভেন, অথচ কোম্পানি আমাকেই চাচ্ছিল যে ইফতি ভাই আপনি Exactly. করান, আমি কিন্তু করাই নাই। দ্যাট শুড বি দ্য রাইট প্রসেস। কারণ আমি কাজ করি সেলসের মানুষদেরকে নিয়ে, রাইট। সেলসে যারা আছে তাদের, হ্যাঁ সেলসের এখানে কাস্টমার সার্ভিস জড়িত কাদের, যে ডিরেক্ট সেলসের কাস্টমার সার্ভিসের সাথে জড়িত, ইয়েস তাকে আমি করাবো, কারণ সেটা একটা সেলসের লোক। এখন এই যে স্পেশালিটিটা তৈরি হলো, এতে করে হয়েছে কি, ধরেন আগামী 3-4-5 মাস পর্যন্ত শিডিউল ব্লকড রয়েছে, যেটা আমি মানে শিডিউল মানুষ এমনভাবে রিকোয়েস্ট করে দিতে পারতেছি না, মানে এমন একটা ম্যাসাকার হয়ে আছে। এখন আমি যদি এখন সব বিষয়ের মাস্টার হইতাম তাহলে কিন্তু আমার কাজ পাওয়া কঠিন হয়ে যেত। আমাদের বাংলাদেশে অনেক ট্রেনার আছে যারা কিন্তু আপনার সব বিষয়ে ট্রেনিং করায়, আলটিমেটলি কিন্তু সারা মাসে স্ট্রাগল করে। তার মানে আপনার কথার পিক যদি আমি ধরি, আপনার এটার সাথে আমার রিয়েল লাইফে মিলে গেল যে আপনি ইন্টেরিয়রের কোন সেগমেন্টটাতে আসলে কাজ করতে চান, কোনটাতে আপনি স্পেশালিস্ট হতে চান, ওই একটা স্পেশালিস্ট জায়গায় আপনি নিজেকে অন্য জায়গায় নিয়ে যান, ওইটা রিলেটেড এক্সপার্ট হন, তখন দেখবেন যে আপনার প্রচুর বিক্রি বেড়ে গেছে। রাইট। তো এখানে যে প্রশ্নটার আদলে এই জিনিসটা আসছিল যে একজন সেলসের মানুষ, ধরে নেন আমি এখন রেসিডেন্সিয়াল আমার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করি, কথার প্রসঙ্গে ধরে নিলাম, তো আমি আমার সেলসের লোককে লিড জেনারেট করব কিভাবে, বা কোন মানুষদের কাছে আমি আসলে কিভাবে এই কাস্টমারগুলো খুঁজে বের করব? নর্মালি দুটো ওয়ে। এখন যেটা হয়, সবাই শুধুমাত্র ফেসবুক প্রমোশনের উপরে ডিপেন্ড করে। দ্যাট শুড বি দ্য নট দ্য রাইট অ্যাপ্রোচ। আসলে কম্প্রিহেন্সিভ মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে হয়। আমরা অলওয়েজ ট্রাই করি, ইভেন অনেকেই যেটা করে, বিভিন্ন এজেন্সি থেকে নাম্বার কিনে নিচ্ছে, ঠিক আছে, অ্যামেচার নাম্বার কিনে ফোন কল করছে, জাস্ট ওয়েস্টেজ অফ টাইম। আপনাকে যেটা করতে হবে, প্রথমত অবশ্যই আপনাকে ফোকাস হতে হবে আপনার ওয়েবসাইটের উপরে, এবং আপনার ওয়েবসাইটে আপনাকে ভালো ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট মানে শুধুমাত্র বেশি টাকা দিয়ে ওয়েবসাইট করাকে বোঝাচ্ছি না। ওয়েবসাইটে আপনাকে যথেষ্ট নলেজ ওখানে শেয়ার করতে হবে, সো দ্যাট আপনার ওয়েবসাইট ভিজিট করে মানুষ যাতে এখান থেকে লার্নিংটা নিতে পারে। রাইট, ওয়েবসাইটের সঙ্গে এখন তো এআই কেও ট্যাগ করে দিতে পারে। এক্স্যাক্টলি, এআইকে ট্যাগ করা যায়, সো দ্যাট মানুষ যাতে তার লার্নিংটা নিতে পারে, সে কী চায়। আসলে ক্লায়েন্ট সে নিজেও জানে না সে কী চায়, সো তাকে ওই উপলব্ধিটা করাতে হবে যে তোমার প্রেফারেন্সের জায়গাগুলো কী কী। দেন অবশ্যই আমরা ডিজিটাল মার্কেটিংটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এবং ডিজিটাল মার্কেটিং আমরা শুধুমাত্র সেলস রিলেটেড পোস্ট না দিয়ে আমরা এডুকেশন রিলেটেড পোস্ট দিতে পারি, ইন্টেরিয়ার ডিজাইন রিলেটেড এডুকেশন, যে এডুকেশনটা ক্লায়েন্টের দরকার। এইভাবে করে যদি লম্বা সময় ধরে একটা মানুষকে আমি কানেক্ট করে রাখতে পারি, কেবলমাত্র তখনই সম্ভব সেল ক্লোজ করাটা খুব সহজ হওয়া। আমরা যদি মনে করি আজকে ফোন কল করলাম, কালকে মিটিং করলাম, পরশুদিন সেল হয়ে যাবে, না, ব্যাপারটা এত সহজ না। একটা মানুষ যখন অ্যাপার্টমেন্ট বুক করে, তারপর থেকেই সে চিন্তা করতে শুরু করে, ওকে আগামী 2-3 বছর লাগবে আমার বিল্ডিংটা রেডি হতে, অ্যাপার্টমেন্টে রেডি হতে, তারপর আমি ইন্টেরিয়ার করব। এবং এই যে অ্যাপার্টমেন্ট বুক করার পর থেকে তার ইকোসিস্টেমের সাথে আপনার নলেজ শেয়ারিংগুলো যদি যেতে থাকে, আপনার প্রতিষ্ঠানটার নাম ক্লায়েন্টের মাথায় ঢুকে যাবে, এবং যখন ফ্ল্যাটটা তৈরি হওয়ার সময় আসবে, তখন সে চোখ বন্ধ করে আপনার কাছে আসবে, কথা বলবে, প্যারালালি সে আরও 2-3 জনের সাথে কথা বলবে, বাট আপনার সাথে যে লং টার্ম তার যে অ্যাটাচমেন্ট, যে নলেজ শেয়ারিংয়ের যে কানেকশন, ওই কানেকশনটাতে সে 80% আপনারই হয়ে যাবে, এবং তখন 20% হয়ে অন্যদেরকে অ্যাক্সেস করাটা ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি রেয়ার। তার মানে এখানেও আপনাকে লম্বা সময় ধরে একটা ক্লায়েন্টের সাথে লেগে থাকতে হবে। লম্বা সময় লেগে থাকার জন্য কন্টিনিউয়াস প্রসেসের লার্নিং ভিডিও ইজ মাস্ট, এবং তার ইকোসিস্টেম, তার সারাউন্ডিংস, এই প্রত্যেকটা জায়গায় লার্নিং ভিডিও দিয়ে তাকে গ্র্যাজুয়েট করতে হবে আপনার কোম্পানির ব্যাপারে, সো দ্যাট হি অর শি ফিল গুড যে না, ওকে, আমি ইফতি ভাইকে পেয়েছি সেলসের জন্য, হি ইজ দ্য রাইট পারসন। ভাই এটার বাইরেও কি আরেকটা জিনিস চিন্তা করা যায় কিনা? আপনি যে দুটো জিনিস বলেছেন, লাইক ধরেন রিয়েল এস্টেটে যারা বিক্রি করে, যেমন আপনি যখন আপনার যে স্টোরিটা আপনি করলেন কেন, আপনার স্টোরি থেকে বলছিলেন যে আমি যখন রিয়েল এস্টেটে ফ্ল্যাট বিক্রি করেছি, তো তখন আমার কাছে আমার ক্লায়েন্টে বলতে, ভাই আমি এখন ইন্টেরিয়র করাবো কারে দিয়া, আপনি তখন কোনো একটা কোম্পানিকে আপনি রেকমেন্ড করতেন। ইট মিনস আমি যদি ইন্টেরিয়র কোম্পানি হয়ে থাকে, আমি তো বিভিন্ন যারা রিয়েল এস্টেট কোম্পানির সেলসে আছে
তাদের সাথে তো আমার একটা গুড রিলেশন তৈরি করতে পারি, ইভেন কোনো একটা টার্মস অ্যান্ড কন্ডিশনও যেতে পারি, কারণ পৃথিবীর সব জায়গায় কিন্তু আপনার প্রফিট পার্সেন্টেজ শেয়ারিং হয় Exactly. এটা, এবং ইসলামিক দিক থেকে এটা বৈধ। জি। এখানে অবৈধ কিছুই নাই। না, না, কখনোই তো না। তার মানে আমি যদি কোনো একটা কোম্পানির এক্সাম্পল আমি ধরে নেই, একটা রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশের অনেক টপ লেভেলের, যে কোনো কোম্পানি নাম জি। না বলি, ওই কোম্পানির রিয়েল এস্টেট কোম্পানির লোক, তার সাথে আমি টাইপ করলাম যে ভাই তুমি যেখানে বিক্রি করবা, যদি তোমার কোনো একটা রেফারেন্সে আমার কাছে বিক্রি আসে, তাহলে কিন্তু তোমাকে আমি এই প্রফিটের যা হবে সেটার হয়তো বা আমি 5 টাকা দিব। রাইট। তো আমি যদি খুবই এক্সপার্ট সেলসের মানুষ হয়ে থাকি, আমার ওই এরিয়াতে, এক্সাম্পল আমি ঢাকা বাড্ডাতে কাজ করি, তো বাড্ডা এরিয়াতে যত রিয়েল এস্টেট কোম্পানির লোক কাজ করে, এর প্রত্যেকের সাথে তো আমার একটা ভালো রিলেশন মেনটেন করলে কিন্তু আমি অনেকগুলো কাস্টমার অটো পাই। ইয়েস অর নো? নো। ও মাই গড, বলেন নো। ওয়াই নো? Why no? নাম্বার 1, এখন যারা ভালো কোম্পানি আছে তাদের প্রত্যেকেরই ইন্টেরিয়র ডিজাইন আলাদা ডিপার্টমেন্ট আছে, ওর নিজস্ব ডিপার্টমেন্ট আছে? যেটা 10 ইয়ার্স ব্যাক ছিল না। ওকে। বাট এখন ভালো রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রত্যেকেই ইন্টেরিয়র ডিজাইন ইন্ডিভিজুয়াল একটা ডিপার্টমেন্ট আছে। আর যারা মোটামুটি মিড লেয়ার বা একটু ছোট কোম্পানি, তাদের ক্ষেত্রে রিয়েলিটি হচ্ছে তারা অলরেডি 3 বছরের দিবে যে অ্যাপার্টমেন্ট, মানে কথা দিয়েছে সেই অ্যাপার্টমেন্ট সে 5 বছরও দিতে পারে নাই। অলরেডি ক্লায়েন্টের সাথে তার অলরেডি একটা তিক্ততার সম্পর্ক তৈরি হয়ে আছে। সো এই ক্লায়েন্ট এই সেলসম্যানের রেফারেন্স আর কোথাও যেতে চায় না। ও মাই গড। সো অনেকেই মনে করে যে হয়তো রিয়েল এস্টেট কোম্পানির সাথে আমরা এমইউ করি, এবং আমি দেখি অনেকেই করছে, Right. বাট রিয়েলিটি হচ্ছে তারা খুব একটা ভালো রেসপন্স পাচ্ছে না, বিকজ অলরেডি বাংলাদেশের রিয়েল এস্টেট কনস্ট্রাকশন, আপনি যেটা আমি বলছিলাম, কমিটমেন্টের জায়গা ভেরি পোর। Very poor, সো very অলরেডি 3 বছরের ফ্ল্যাট 5 বছর লাগাই দিচ্ছে, কোয়ালিটিতে খুব একটা ভালো করছে না। সঙ্গত কারণেই সেখান থেকে সেই কোম্পানি বা সেই সেলসম্যানের প্রতি ট্রাস্টের জায়গাটা অনেক কমে যায়। যারা ভালো কাজ করছে, ম্যাক্সিমাম কেসেস তাদের নিজস্ব ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি আছে, তারা তাদের সেলসটাকে তাদের প্রতিষ্ঠানই ইনকর্পোরেট করছে। তারপরেও যে একান্তই কিছু হচ্ছে না তা না, কিছু হয়তো কিছু বা হয়। হচ্ছে, বাট নাম্বার এত কম, এটাকে খুব একটা ফোকাস দেওয়ার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। অ্যাবসলিউটলি। তাহলে কি এরকম আমরা করতে পারি কিনা? ভেরি গুড, আপনি খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন। আই অ্যাগ্রিড আপনার এই বিষয়টাতে, এবং আমার কাছে মনে হচ্ছে ইউ আর ফোকাসিং অন দ্য ভ্যালিড পয়েন্টস। অ্যাপার্ট ফ্রম দিস, যারা সেলসে কাজ করে তারা কি এমন কোনো জিনিস করতে পারে কিনা, যারা স্পেশাল ইন্টেরিয়র সেক্টরে আছে, ধরেন কোনো একটা বিল্ডিং অলরেডি হয়ে যাচ্ছে, এরকম ঢু মারা। ইয়েস, আমি দেখতেছি এখানে একটা বিল্ডিং প্রায় হওয়ার পথে, ঢু মারা, কারণ এটা তো একটা আসলে লং টার্ম রিলেশনের ব্যাপার। ঢু মেরে জানতে চাও যে এখানে যে প্রজেক্টের দায়িত্বে থাকে, এক্সাম্পল যে প্রজেক্ট ম্যানেজার থাকে, ডোর টু ডোর মার্কেটিং এর কথা বলছেন মার্কেটিং, আর কি, সো হ্যাঁ। এরকম জায়গাও কি তারা আসলে করতে পারে এরকম কিনা? অনেকেই প্র্যাকটিস করছে, বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি এই কাজটা করছি না, আচ্ছা। বিকজ আমি অলওয়েজ যেটা ট্রাই করি। না, আপনার তো করছেন না, বিকজ আপনি তো লাক্সারি নিয়ে খেলছেন ভাই। আপনি তো লাক্সারি নিয়ে খেলেছেন, আপনি খেলেছেন মিড রেঞ্জ নিয়ে খেলতেছেন এখন। হ্যাঁ। এখন আমার তো অনেক ছোটখাটো কোম্পানি আছে, আমরা তো আসলে লাক্সারি নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি যে কোনো একটা বাসায় অনেকে আছে শুধুমাত্র রান্নাঘরকে সে ইন্টেরিয়র করছে। সো আমার টার্গেট মেবি আমি রান্নাঘরটাই করাইতে চাই। তো রান্নাঘর করতে গিয়ে আমার হয়তো এই 60,000 ইন্টেরিয়র 1,20,000। ইন্ডাস্ট্রিতে এখন রিয়েলিটিটা যে এরকম, আপনি মানে 5 লাখ টাকায় কাজ করেন আর 5 কোটি টাকার কাজ করেন, কোনো সেগমেন্টের জন্যই আমার মনে হয় না ডোর টু ডোর মার্কেটিংটা খুব একটা ভালো ওয়ে। ওকে, এটা হচ্ছে আমার পার্সোনাল অবজারভেশন। ওকে, কেন না? এর অন্যতম প্রধান রিজন হচ্ছে, আপনি একদিন ডোর টু ডোর ভিজিট করে যে কয়টা ভিজিট করতে পারবেন, যে কয়টা ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করতে পারবেন, আপনি যদি থ্রু ডিজিটাল মিডিয়া, থ্রু সোশ্যাল মিডিয়া আপনি ট্রাই করেন, এর থেকে 10 টাইমস বেশি মানুষের কাছে রিচ করতে পারবেন। সো Absolutely. হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ? I would Of course, say ডিজিটাল। হ্যাঁ। সো আমাকে দুটো ব্যাপার মাথায় রাখতে হবে, কোন ওয়েতে সবচেয়ে কম সময়ে কম ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করা যায়। সো ম্যাক্সিমাম ROI ডেভেলপ করতে হলে অবশ্যই ডিজিটাল মিডিয়াতে প্রেজেন্স থেকে করতে হবে। এবং এইখানে আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যখন ডোর টু ডোর যান, তখন এই ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্টরা মনে করে যে আপনি খুব একটা ভালো কোম্পানি না। যখন আপনি সোশ্যাল মিডিয়াতে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেন, যে ইকোসিস্টেমের কারণে সে ভিজিবল, সে আপনাকে দেখতে পায় এবং সে নিজে ইগার হয়ে আপনাকে কল করে, সে তখন আপনাকে প্রায়োরিটি দেয়, সে তখন আপনাকে বড় কোম্পানি মনে করে, ভালো কোম্পানি মনে করে, নলেজেবল মনে করে। নলেজেবল মনে করাটা খুব জরুরি, বিকজ যেহেতু আপনার থ্রু ইয়োর কন্টেন্ট সে বুঝতে পারছে যে আপনার প্রতিষ্ঠান নলেজ রাখে, রাইট। তখন সে আপনার কাছে আসে, সময় দেয়, আপনার অফিসে এসে বসে থাকে,
তখন এই ডিলগুলো ক্লোজ করা সহজ হয়। আর আপনি যখন ডোর টু ডোর যাচ্ছেন তখন মনে করছে এটা ছোট কোম্পানি, এই 21st সেঞ্চুরিতে এখন রাস্তায় দৌড়ে কি এরকম প্রোডাক্ট সেল হয় কি না, রাইট, এটা তো আর হচ্ছে ওই যেই ডেইলি গ্রোসারি না যে Right. আসলে 100 টাকা দিয়ে রেখে দিলাম। সো আমার যেটা মনে হয় ডোর টু ডোর মার্কেটিং এই এখনকার 2025 সালে এসে রাইট অ্যাপ্রোচ না। এটা একান্তই আমার ওপিনিয়ন, আমার ভাই, অভিজ্ঞতা আমি থেকে আমি বলছি। আপনার এই জায়গাটার সাথে কানেক্ট করে ট্রেনিং ইন্ডাস্ট্রির সাথে রিলেট করে আমার লাইফ এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি, তাইলে আপনার এটার সাথে জি। আরেকটু ভ্যালিডেট হতে পারে মেবি। ডোর টু ডোর মার্কেটিং একেবারেই ভ্যালিড না আমি সেটা বলবো না, অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেল অফকোর্স ভ্যালিড, প্রোডাক্ট ভেদে এটা রাইট, একটা সার্টেন লেভেল ভ্যালিড। ভ্যালিডিটি। বাট আপনি যে কথাটা বললেন এটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখেন, আমি ব্যক্তি ইউসুফ ইফতি, বাংলাদেশে এখন প্রচুর মানুষ চিনে। ইভেন এই যে আমি কালকে রাতে আসছি খুলনা থেকে, তো অনেক প্রফেশনাল লোকজন এসে বলে যে ইফতি ভাই আমি তো আপনার ওই ভিডিওটা দেখে খুব শিখছি। এর মধ্যে একটা কোম্পানির এক বিগ শট হিসেবে সে হেড অফ সেলস হিসেবে জয়েন করেছে, একটা অনেক বড় ডিপার্টমেন্ট কোম্পানির বিভিন্ন স্টোর চালাবে এরকম। সে বলছে ইফতি ভাই আপনার ওই ভিডিওটা আমাকে এত সমৃদ্ধ করেছে, যেটার কারণে আমি ভাইবা বোর্ডে যাওয়ার আগে ওইটা 3-4 বার দেখে গেছি। আলটিমেটলি আমাকে ওই রিলেটেড প্রশ্ন করছিল, মানে হয়ে গেছে এটা কাকতালীয়। এবং আমি ডে লং ভাইবা দিয়া ওনাদের এখানে হেড অফ সেলস হিসেবে রিক্রুটেড হয়েছে, আমার বয়স মাত্র 38। দিস ইজ রিয়েলিটি। এখন খেয়াল করে দেখেন, আমি প্রচুর ভিডিও কন্টেন্ট দিই, এখন তো পডকাস্ট দিচ্ছি, বাট Right. এর আগেও প্রচুর কন্টেন্ট দিচ্ছি। রাইট। There are so many calls I have received বিভিন্ন কোম্পানি থেকে যে আমি তাদের ট্রেনিংয়ের জন্য ডাক পেয়েছি। অ্যাট দ্য সেম টাইম ওইখানে যাওয়ার পরে তারা বলছে যে ইয়েস আমাদের এমডি, আমাদের অমুক, আমাদের এই, আমরা আপনার ভিডিও দেখেছে, দেখে বলছে আপনাদের ট্রেনিং করানোর। দেখেন, এই যে ডিজিটাল ইকোসিস্টেম যেটা আপনি বলছেন, এটার কারণেই কিন্তু আমার প্রচুর কাজ বেড়ে গেছে। অথচ আমাদের প্রচুর ট্রেনারকে আমি যদি খেয়াল করে দেখি বাংলাদেশ, হাতে গোনা 2 থেকে 3 জন মানুষ আমরা হয়তো র্যান্ডমলি কিছু ভিডিও দেই, আর ম্যাক্সিমামই হচ্ছে ডুবো জলে কাজ করি আমরা। এই ডুবো জলে কাজ করি কি, একটু 1-to-1 যে ভিজিট করি, এটা করি সেটা করি, এরকম কাজ করছি। এতে করে হচ্ছে কি যে আপনি যে কনসেপ্টটা মাত্র তুলে ধরলেন যে ডোর টু ডোর ভিজিট করার কারণে অনেকে আন্ডার এস্টিমেট শুরু করে দেয়, স্বাভাবিক। এবং সে যে আপনি যে আসলে এতটা যোগ্য মানুষ সে তো আসলে আপনাকে বুঝতে পারে না। তো এবং আপনি তখন প্রাইস নেগোসিয়েশনে হারবেনই, রাইট, সো কম প্রাইসিংয়ে কাজ করে। কাজ করতে হবে। অথচ আমরা কিন্তু বাংলাদেশে খুবই প্রিমিয়াম, আমি হাইয়েস্ট প্রাইসিং করি এবং প্রিমিয়াম প্রাইসিংয়ে, ইভেন Exactly. তারপরেও ডেট দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটাকে যদি চিন্তা করি, নাও এ ডেজ ডোর টু ডোর হয়তো কিছুটা কাজে দেবে, তার থেকে বেশি কাজে দেবে যদি আপনি আপনার ডিজিটাল প্রেজেন্সটাকে নিশ্চিত করেন। তবে মাইন্ড ইট, আমরা ডিজিটাল প্রেজেন্স অনেকে যেটা করে থাকি যে খালি বলে আমার ট্রেনিংয়ে ভালো, আমার ট্রেনিংয়ে আসেন, আমার ট্রেনিংয়ে এটা, আমার ট্রেনিংয়ে এটা। আপনি আমার একটা সিঙ্গেল, মানে যেটা প্রমোশনাল ভিডিও, যেটা ডিফারেন্ট গেম, বাট আমার পার্সোনালি যে সকল ভিডিওগুলো করে থাকি, একটা সিঙ্গেল ভিডিও আপনি পাবেন না যে বলেছি যে ভাই মানে আপনি আমাদের এটা করেন ওইটা করেন। হ্যাঁ, আমার একটা কোর্স বিক্রির জন্য একটা আলাদা গেম, কিন্তু নর্মালি মানুষকে এডুকেট করার জন্য হিউজ ভিডিও দিয়েছে, ভ্যালু ড্রিভেন হতে হবে। ভ্যালু ড্রিভেন ভিডিও, তাতে ডিফারেন্ট অ্যাসপেক্টের ভিডিও, রাইট। যেটা তাকে টাচ করেছে। রিসেন্টলি একটা বিগ জায়ান্ট গ্রুপ অফ কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর আমাকে ফোন দিছে, দিয়ে বলে যে ইফতি ভাই আপনার যদি বসতে চাই। তো আমার ট্রেনিং থাকার কারণে আমি ওনার সঙ্গে কোনো রকমের টাইম দিনের বেলা ম্যাচ করতে পারি নাই। সন্ধ্যার পর 9:30 ওনার সঙ্গে আমি বসছি। তো বসার পর এবার উনি আমার সাথে কথা বলে, আর ইয়াকে আপনার যে হচ্ছে কি বলে সার্ভ করে, তারই মোবাইলটা দিয়ে বলে যে এটা একটু ভিডিও করো। তো আমি তো বুঝি নাই, তো ভিডিও করছে। তো আমি জিজ্ঞেস করলাম ভিডিও করলেন কেন? তো বলে যে আমার গোয়িং টু বি এমডি, যে বর্তমানে এমডির ছেলে আর কি, সেকেন্ড জেনারেশন ডিরেক্টর, এ বেসিক্যালি আপনার তথ্য আমার কাছে দিছে, দিয়ে বলছে যে ওনাকে নিয়ে আমার লোকজনের ট্রেনিং করাবেন। তো আমি যে আপনার সঙ্গে মিটিংটা করছি, আমি কয়েকদিন ধরে তো আপনার সঙ্গে মিটিংয়ের টাইম পাচ্ছিলাম না, মানে আপনি টাইম দিতে পারছিলেন না। সো আমি যে আপনার সঙ্গে মিটিং করছি, এই ভিডিও ওনারা এখনই পাঠাবো আমি, যে আমাদের মিটিং হয়েছে, দেন আমরা ট্রেনিংয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি। দেন আমি এবার ওই কোম্পানিতে ফিজিক্যাল একটা মিটিংয়ে যাওয়ার সুযোগ হয়েছে তারও 7-8 দিন পর। এবার ওই ডিরেক্টরের সঙ্গে বসছি। তো ডিরেক্টর আমার দেখে বলে যে ইফতি ভাই আপনার তো প্রচুর ভিডিও আমি দেখি, আমি আপনার রিয়েল ফ্যান, এবং আমি আমার টিমকে বলেছি যে আপনাকে দিয়ে আমাদের টোটাল সেলস টিমকে ট্রেনিং করাই দেয়। এবং ওই কোম্পানির ধরেন মিনিমাম যাদেরকে আমি ম্যানেজারিয়াল লেভেল ট্রেনিং করাবো, সেই সেগমেন্টও 700-800 লোকের কম না আর কি। মাশাআল্লাহ। তো একটা ব্যাচে আমরা বড় যে 25-30 জন কভার করি, তাহলে চিন্তা করেন মানে আমি করায় শেষ করতে পারবো না আর কি, এরকম একটা অবস্থা। তো এই লোক আমার উপরে বিশ্বাস করেছে কোথায়? ইকোসিস্টেম, এক্স্যাক্টলি। ভিডিওস,
এই যে আমি আজকে আপনাকে এটা পডকাস্ট করছি, এটা কিন্তু আমার একটা ইকোসিস্টেম। এক্স্যাক্টলি। আমি সেক্টর বেসড কিন্তু কভার করছি। ধরেন আপনার সাথে আমি যে পডকাস্টটা করছি, এটা কিন্তু এখন ইন্টারেস্ট সেক্টরের মানুষগুলো দেখবে, সেখানে Right. সেলসের লোকরা দেখবে। রাইট, তো অ্যাজ এ রেজাল্ট আমার ব্র্যান্ডিং হচ্ছে, আপনার ব্র্যান্ডিং হবে। অন দ্য আদার হ্যান্ড সে নিজে শিখতেছে। রাইট। সো এটা কিন্তু একটা বাই প্রোডাক্ট হিসেবে অনেক জিনিস চলে আসে। তার মানে আপনার ডিজিটাল প্রেজেন্স বিভিন্নভাবেই আপনাকে আনতে হবে এক্স্যাক্টলি। যদি আপনি সুপার ডুপার করতে চান, যে কথাটা আপনি বারবার বলছেন, যে ইকোসিস্টেম। ইকোসিস্টেম ডেভেলপ থ্যাংক ইউ। এটা আমার কাছে মনে হচ্ছে খুবই খুবই ভ্যালিড বিষয় বর্তমান সময়ের জন্য আপনি বললেন। এক্স্যাক্টলি। প্রোডাক্টটা আগে বুঝতে হবে এবং এই প্রোডাক্টের ক্লায়েন্ট কোথায় থাকে এটা বুঝতে হবে, এবং এই প্রোডাক্টের ক্লায়েন্ট কিভাবে রিয়্যাক্ট করে, কিভাবে অ্যাকশন টেক করে, এইটা বুঝতে হবে। তখন জার্নিটা অনেক সহজ হয়ে যাবে। আমার কাছে এখন মোবাইল ফোন আছে, সো আমি এটা রেখে যদি এই পাশের বাসায় গিয়ে কথা বলে আবার আসি, কি দরকার ভাই? দরকার নাই তো। সো যেটা সহজে হয় সেটাকে সহজে করতে হবে, এবং এখানে সময়টা বেঁচে যায়, ইনভেস্টমেন্ট কম হয়, বেশি আরওয়াই আসে। সো ওয়াই নট? রাইট। অনেক জিনিস জানলাম, মোটামুটি সেলসের অনেকগুলো বিষয় জানা হলো। এবার আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই সেগমেন্টে যারা লিডার, সেলসের লিডার্স, তারা তাদের টিমকে আরও কিভাবে আসলে ইফেক্টিভলি বা প্রোডাক্টিভলি কাজ করাতে পারে, ইনফ্যাক্ট ডিউরিং প্রেজেন্টেশন অর ফলো আপ অর যে কোনো জায়গায়, মানে অ্যাজ এ লিডার। আপনারও তো অনেক নিশ্চয়ই ম্যানেজার আছে, সো তারা আসলে কিভাবে কাজ করলে বিষয়টা আরেকটু মানে সেলসটাকে ভালো করতে পারবে, অথবা সে তার ক্যারিয়ারটাকে বাড়াতে পারবে? লিডারদের জন্য যদি আপনি 3 থেকে 5টা টিপস দেন। এই ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে যেটা হয়, ম্যাক্সিমাম কোম্পানি থেকে যেটা হয়, লেটসে যে ভদ্রলোক প্রতিষ্ঠানটা শুরু করেছে, অথবা তার সেকেন্ড লেয়ারে যারা 10 বছর 15 বছর ধরে কাজ করে লিডারশিপে এসেছে, এরা আসলে দায়িত্বটা ছাড়তে চায় না। দায়িত্বটা ছাড়তে চায় না মানে ডেলিগেট করতে চায় না। মনে করে আমি যেভাবে পারছি, আমার ডাউনওয়ার্ডসে তারা হয়তো পারবে না, ক্লায়েন্ট হয়তো নষ্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম কেসে সব কাজ নিজে করতে যায়। তার লম্বা অভিজ্ঞতা থেকে সে দেখেছে সে একটু ভালো করে কম্পেয়ার টু আদার্স, এই জন্য সে ডাউনওয়ার্ডকে ছাড়তে ভয় পায়। এবং এই ছাড়তে ভয় পাওয়াটা এবং ছাড়তে না চাওয়াটাই তাদের গ্রোথের পেছনে সবচেয়ে বড় স্ট্রাগল হিসেবে দাঁড়ায়। আমার প্রতিষ্ঠানে আমার যেটা হয়েছে, আমি শুরুতে একদম প্রজেক্ট ভিজিট থেকে শুরু করে, ক্লায়েন্ট মিটিং থেকে শুরু করে, ডিজাইন প্রেজেন্টেশন থেকে শুরু করে, দেন কাজটা লক হলে কারণ বাজারে গিয়ে ম্যাটেরিয়াল পারচেস করা থেকে শুরু করে, মিস্ত্রিদের সাথে কথা বলা থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় আমি নিজেকে ইনভলভ করেছি। প্রত্যেকটা জিনিস আমি শিখেছি, ভুল করেছি শিখেছি, ভুল করেছি শিখেছি, ভুল করেছি শিখেছি। প্রথম 2 থেকে 3 বছর প্রতিটা কাজ আমি নিজে হাতে করেছি। তারপর আস্তে আস্তে করে কাজগুলো আমি ছেড়ে দিতে শিখেছি, কীভাবে কাজ ছাড়তে হয়, কীভাবে ডেলিগেট করতে হয়, কীভাবে ডাউনওয়ার্ডকে সামনের দিকে আগিয়ে নিয়ে আসতে হয়। বিকজ আমি যদি কাজ না ছেড়ে দিতে পারি, কখনোই আমার প্রতিষ্ঠান বড় হবে না। এই মুহূর্তে যদি আমার প্রতিষ্ঠানের কথা বলেন, আমি কমপ্লিটলি অপারেশনসের বাইরে। ওকে। আমি যদি 1 মাস 2 মাস অফিসে নাও যাই, দেশের বাইরেও থাকি, আমার বিশ্বাস আমার প্রতিষ্ঠানের সেল কখনো কমবে না, বরঞ্চ বাড়বেই। সো এই লিডারশিপ তৈরি করাটাই একজন ফাউন্ডারের কাজ, যেই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম কেসেস ভুল করে ফেলি। এবং ডেফিনেটলি যখন আমি দায়িত্বটা ছাড়তে যাব, তখন তো কিছু মিসম্যাচ হবেই, তখন কিছু কাজ ছুটে যাবে, কিছু কাজ খারাপ হবে, কিছু লস হবে, বাট এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ডাউনওয়ার্ডের লিডারদেরকে বড় করতে হবে এবং দায়িত্ব ছেড়ে দিতে হবে। দায়িত্ব ছাড়ার মানসিকতার খুবই ইম্পর্টেন্ট। দায়িত্ব ছেড়ে দিতে পারলেই আপনার প্রতিষ্ঠান বড় হবে, টিম বড় হবে, আপনি নতুন জায়গায় ফোকাস করতে পারবেন। লেটসে যেমন ধরেন আমার প্রতিষ্ঠানে এখন আমি ইন্টেরিয়ারের পুরো অপারেশনসের বাইরে আমি এখন কনসেন্ট্রেশন দিয়েছি, আমরা নতুন একটা ফার্নিচার ফ্যাক্টরি দিয়েছি। এই ফার্নিচার ফ্যাক্টরিতে কীভাবে ইকুইপ করা যায়, কীভাবে ওয়ার্ল্ডের বেস্ট ফিনিশিংয়ের ফার্নিচার আমরা তৈরি করতে পারি, বেস্ট ফিনিশিংয়ের ক্যাবিনেটস আমরা তৈরি করতে পারি। আমি চায়নাতে পড়ে থাকছি, কীভাবে ভালো মেশিনটা আনা যায়, নতুন টেকনোলজি কী আছে, ওই টেকনোলজিতে আমরা নতুন কী ডিজাইন থট বের করতে পারি, এগুলো নিয়ে কাজ করছি। আমি কাজ করছি দেশের বাইরে কীভাবে এক্সপ্যানশনে যাওয়া যায়। আমি যদি লোকাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পড়ে থাকি, লোকাল অপারেশনে পড়ে থাকি, কখনোই আমার প্রতিষ্ঠান নেক্সট লেভেলে যাবে না। সো লিডারদের অবশ্যই হওয়া উচিত, ওকে আপনি এই মুহূর্তে আপনার কোম্পানির বেস্ট, বাট আপনি তখনই বেস্ট যখন আপনি আপনার মতো অথবা আপনার থেকে আরও ভালো লিডার প্রডিউস করতে পারবেন। আপনার নেক্সট কাজ হচ্ছে লিডার প্রডিউস করা, নট নিজে গাধার খাটুনি খাটা। সো এই জায়গাটা আমরা যদি একটু ফোকাস করতে পারি, কেবলমাত্র তখনই সম্ভব ব্যবসা বড় হওয়া, সামনের দিকে আগানো। মারুফ ভাই, আমি গতকালকেও একটা ট্রেনিং করিয়েছিলাম একটা কোম্পানিতে। সো ওই কোম্পানির লিডারশিপ, আমার তো ম্যাক্সিমাম ট্রেনিংগুলো আসলে লিডারদেরকে নিয়ে হয়। Right. সো আমি এটা শুনতে খুব হয়তো অনেকের কাছে সাউন্ডস অড অর একেবারেই খারাপ শোনাবে, তাই আমি বলি যে
আপনার টিম থেকে ধরেন কোনো লোককে যদি আপনি প্রমোশন দিতে না পারেন বা উপরে উঠাতে না পারেন বা আরেকটা ইফতি তৈরি করতে না পারেন, তাহলে ইউ আর এ ভেরি ভেরি ব্যাড লিডার এক্স্যাক্টলি, অর ইন এ সেন্স ইউ আর এ কুলাঙ্গার। এক্স্যাক্টলি। কেন কুলাঙ্গার? কারণ হলো আপনি লিডার তৈরি করতে পারলেন না, ওরা দিয়ে খালি গাটার মানে খাটাচ্ছেন, লাভ নেই তো। তৈরি করতে পারে, তার লাইফে কন্ট্রিবিউট করতে হবে। এক্স্যাক্টলি। দ্যার আর সো মেনি রিসার্চ প্রুভ করে ম্যাক্সিমাম লিডাররা, প্রায় 80% লিডাররা পিয়ন লাইক কাজ করে। উপরের থেকে একটা ইনফরমেশন আসছে, ও ইনফরমেশন দিয়ে Just ওকে বলছে, execute. জাস্ট এক্সিকিউট করছে। দিস ইজ নট এ লিডারশিপ। আপনি এই ছেলেটাকে ডেলিগেট করে তৈরি করে নিয়ে আসাটাই হচ্ছে আপনার মেইন কাজ। রাইট। ওকে কোনো একটা প্রবলেমে আপনি ছুঁড়ে মারবেন, ও প্রবলেম পড়বে, ওইখান থেকে উঠে আসবে, কিছু মিসম্যাচ হবে, হোক না, পরের তো ঠিক হয়ে যাবে। এক্স্যাক্টলি, তাহলে এই জায়গাটা তৈরি করা তো আপনার দায়িত্ব। এক্স্যাক্টলি। তো ওই বিষয়টা না করলে আসলে আপনি কখনো একজন গুড লিডার হচ্ছেন না। রাইট। তার মানে যারা সেলস লিডারশিপে আছেন তাদের মূল মেসেজটা হচ্ছে ভাইয়া ডেলিগেট করে ওরে শিখাইতে হবে, কন্ট্রিবিউট করাইতে হবে। Exactly. ওরে দিয়ে আপনি বিপদে ফেলেন না, দেন না, ওর Exactly. প্রবলেম সলভ করুক না, একটু মিসম্যাচ হোক, সাময়িক আমাদের হবে। ইন্টেরিয়র স্টুডিওতে আমরা যেটা করি, আমাদের যারা টিম লিডার আছে প্রত্যেকটা টিম লিডারের আন্ডারে 5 জন 10 জন করে টিম মেম্বার আছে। সো আমাদের টিম লিডারদের নিজস্ব কোনো সেল থাকে না। ওকে, টিম লিডারের সেল হচ্ছে তার টিম মেম্বারদের সেল। অ্যাবসলিউটলি। সো তার কাজ হচ্ছে প্রত্যেকটা টিম মেম্বারকে ইকুইপড করা এবং টিম মেম্বারদের কাছ থেকে প্রত্যেকটা কাজ আদায় করে নেওয়া, এবং তার ডিপার্টমেন্টের টিম মেম্বারদের সাকসেস হচ্ছে তার সাকসেস। আমরা হচ্ছে চিন্তা করি যে ওকে, টিম এ টিমের আন্ডারে 10 জন টিম মেম্বার আছে। সো এই 10 জনের মধ্যে কে ভালো করছে বা কে ভালো করছে না, কে ভালো করছে না বা কে ভালো করছে, সকল ক্রেডিট এই টিম লিডারের। এবং আমরা টিম লিডারদেরকে ওইভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা করি, সে যাতে তার টিম মেম্বারদেরকে ওই লার্নিংগুলো দেয়, ওই এডুকেশনটা দেয়, তাকে হাতে ধরে যাতে শিখিয়ে দেয় কীভাবে সেলটা করতে হয়, কীভাবে ক্লোজ করতে হয়, কীভাবে মিটিং করতে হয়, কীভাবে নলেজ নিতে হয়, কীভাবে মার্কেট ভিজিট করতে হয়, কীভাবে রাস্তায় পড়ে থাকতে হয়, কীভাবে ঢাকার বাইরে যেতে হয়। প্রত্যেকটা জিনিস আমরা টিম লিডারকে এভাবে ইকুইপ করি, সে যাতে বাউন্ড থাকে টিম মেম্বারদেরকে এডুকেট করার জন্য। এবং পুরো ইকোসিস্টেমটা এভাবে ডেভেলপ হয়েছে। আসলে টিম লিডারের কোনো কাজ নেই, তার কাজই হচ্ছে টিম মেম্বার। দ্যাটস গ্রেট। সো দ্যাট আলহামদুলিল্লাহ আমরা গ্রো হচ্ছি, টিম মেম্বার বাড়ছে, প্রতিষ্ঠান বড় হচ্ছে। এখন আমরা ইন্টারন্যাশনালি কাজ করছি, এখন আমরা ফ্যাক্টরি সেট আপে চলে গেছি। সম্ভব হয়েছে শুধুমাত্র আমি যখন থেকে এই ফিলসফিটা বুঝতে পেরেছি, সারা জীবন আমার কাজ করা যাবে না, আমাকে কাজ থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে অন্য লেয়ারে চিন্তা করতে হবে। তখনই কেবলমাত্র সম্ভব হয়েছে আমার আসলে আমাদের প্রতিষ্ঠানের এখন যে গ্রোথ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় খুবই ভালো। এবং এটা তখনই সম্ভব হচ্ছে যখন আমি আস্তে আস্তে করে কাজ থেকে বেরিয়ে এসেছি এবং লিডার তৈরি করেছি এবং তাদেরকে ভুল করতে দিয়েছি। অনেকে ভুল করতে দিতে চায় না, মনে করে লস হয়ে যাচ্ছে। এই সাময়িক লসটা মেনে নিতে হবে ভাই। এই সাময়িক লসটা যদি আপনি একটা কোম্পানির মালিক হয়ে মেনে না নিতে পারেন, কখনোই আপনার কোম্পানি নেক্সট লেয়ারে যাবে না। অ্যাবসলিউটলি মারুফ ভাই, আমরা যদি এটা থেকে আরেকটা সেগমেন্টে এসে আমরা আমাদের পডকাস্টটা শেষ করব, তো সেখানে যাওয়ার আগে আপনার হাইয়েস্ট প্রজেক্ট কত ভ্যালুতে আপনি বিক্রি করেছেন, যদি বলতে খুব একটা চ্যালেঞ্জ না থাকে বলতে পারেন, মানে আপনি সিঙ্গেল কোনো একটা প্রজেক্ট এত টাকার কাজ গত করেছেন? 11 বছরে আমরা 4.5 কোটি টাকার সিঙ্গেল প্রজেক্ট করেছি এবং আলহামদুলিল্লাহ 10 কোটি টাকা থেকে মানে 10 লাখ টাকা থেকে শুরু করে 4.5 কোটি টাকা পর্যন্ত প্রজেক্ট আমাদের করার মানে সৌভাগ্য এখন পর্যন্ত হয়েছে। 4.5 কোটি টাকার ইন্টেরিয়র কাজ করেছেন। এক্স্যাক্টলি। হিউজ। 4.5 কোটি টাকা মানে তো অনেক। তো এরকম এর 4.5 থেকে কোটি বড় টাকা প্রজেক্টও বাংলাদেশে এখন হয়, আরও বড় বড় প্রজেক্ট হয়, করছে, অনেকেই করছে। অনেকেই হয়তো বলতে চায় না, হাইড করে রাখে। বাট আই বিলিভ এটা না বলার কিছু নেই, বিকজ মানুষ বোঝে এখন এত বড় বড় প্রজেক্ট হচ্ছে। সো এখানে 4 কোটি টাকাও খুব একটা বড় প্রজেক্ট বলে আমার মনে হয় না, বিকজ আমি নিজেই দেখেছি 10 কোটি, 15 কোটি, 20 কোটি, 50 কোটি টাকার ইন্টেরিয়র প্রজেক্টও আমি দেখেছি অন্য অন্য কোম্পানিগুলো করছে। সো 4.5 কোটি টাকা ইটস নট এ ভেরি বিগ ডিল আই থিঙ্ক। ও দ্যাটস গ্রেট। আর ভাই থ্যাংক ইউ সো মাচ। এমনিতে আমাদের ইন্টেরিয়র সেক্টরের মানুষদের জন্য যদি আপনি সর্বশেষ কোনো বিষয় বলতে চান, সে বিষয়ে নিয়ে একটু আপনার মতামত দিয়ে আমরা তাহলে আজকের মতো শেষ করবো আর কি। ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন, স্পেশালি যারা ফাউন্ডার আছেন, সিইও আছেন, তাদেরকে আমি একটা জিনিস একদম অনুরোধ করে বলতে চাই, আপনারা ক্লায়েন্টের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য কাজ করেন ভাই। আমি জানি অনেকেই করছেন এবং এই ভালো মানুষের সংখ্যা আরও বাড়াতে হবে আমাদের, বিকজ আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বড় হচ্ছে, সামনে আরও অনেক বড় হবে। বাট কিছু মানুষ যারা আসলে ক্লায়েন্টদেরকে ঠকাচ্ছে, কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখছে না,
ভালো প্রোডাক্টের কথা বলে খারাপ প্রোডাক্ট দিচ্ছে, তাদের কারণে কিন্তু আমাদের পুরো ইকোসিস্টেমটা নষ্ট হচ্ছে, এবং এই ইকোসিস্টেম নষ্ট হওয়ার কারণে আমাদের আস্থাহীনতার জায়গাটা দিন দিন বেড়েই যাচ্ছে। সো আমি বেশ কিছু মানুষকে চিনি যারা অনেক ভালো কাজ করছে, অনেক আন্তরিক, এবং তারা ক্লায়েন্টের লাইফে অনেক বেশি ভ্যালু অ্যাড করছে। সো এই মানুষগুলোকে বলছি, ভাই আপনারা কাজের সংখ্যা একটু বাড়িয়ে দেন, আপনাদের টিম মেম্বারদেরকে আরেকটু বড় করেন, বিকজ আপনারা যত ভালো কাজ করবেন, যত বেশি কাজ করবেন, বেশি মানুষ ভালো সাপোর্ট পাবে, এবং বেশি মানুষ যখন ভালো সাপোর্ট পাবে, ইন্ডাস্ট্রিটা বড় হবে, আল্লাহর রহমতে প্রত্যেকের রিজিক বেড়ে যাবে, কখনোই রিজিক কমবে না। আমি এই আহ্বানটা রাখতে চাই যারা ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরকে। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ মারুফ ভাই আমাদের এখানে আপনার সময় দেওয়ার জন্য, এবং আপনার এই সময়টা আমাদের সামনে যারা আজকে দেখছেন প্রত্যেকে অনেক সমৃদ্ধ হবেন এই প্রত্যাশা করছি। ইফতি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো ক্ষুদ্র একটা মানুষকে আপনার এই চমৎকার আয়োজনে আপনি আমাকে ইনভাইট করেছেন, আমারও খুব ভালো লাগছে। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র নলেজ থেকে কিছু ব্যাপার, আমার রিয়েল লাইফ যে লার্নিংগুলো আছে শেয়ার করার জন্য। এখান থেকে কেউ যদি বিন্দু মাত্র উপকৃত হতে পারে, এটাই আমার সার্থকতা। ধন্যবাদ। ইউ ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা দেখেছি এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের এই ভিডিওটা আপনি শুধু একবার না, আমি অলওয়েজ বলে থাকি কমপক্ষে 5 বার দেখবেন, কারণ প্রতিবারই আপনার কাছে নতুন নতুন ইনসাইটস পাবেন আপনি। সো আপনি যত বেশি দেখবেন তত বেশি সমৃদ্ধ হবেন, এবং শুধু আপনি নিজে দেখাই না, আপনি আবার অন্যদেরকেও শেয়ার করবেন। অ্যাপার্ট ফ্রম দিস, আমাদের এই ভিডিওটা একেবারেই কপিরাইট ফ্রি। আপনি যদি চান ডাউনলোড করে আপনার নিজের মতো করে ইউজ করবেন, ইউ ক্যান। এই ধরনের লার্নিং ভিডিওগুলো ছড়িয়ে দেওয়াটা হচ্ছে এক ধরনের সোয়াবের কাজ। আমরা যারা মুসলিম প্র্যাকটিশনার, আমরা বিশ্বাস করি যে কোনো লার্নিং মানুষকে সদকায়ে জারিয়ার মতো আপনার কাছে অনেক সোয়াব এনে দেয়। সো আপনি একটা শেয়ারও আপনাকে অনেক বড় ধরনের কন্ট্রিবিউট করবে। যেহেতু এই ধরনের কাজগুলো আসলে সমাজের মানুষকে আরও অনেক সমৃদ্ধ করে, এই ইন্ডাস্ট্রিটাকে আরও কোয়ালিটি সম্পন্ন ইন্ডাস্ট্রিতে তৈরি করবে, সেজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব এই ধরনের বিষয়গুলোকে সাপোর্ট করা। আমরা নতুন কোনো পর্বে আবার নতুন কোনো অতিথিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সেলস পডকাস্ট এবং সেলস লিডারশিপ একাডেমি তথাপি ফিউচার আইকনের সাথেই থাকবেন। আমি ইউসুফ ইফতি আবারও হয়তো হাজির হব আপনাদের সাথে কোনো একজন বিশেষ অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাইকেই আল্লাহ হাফেজ।